ফেসবুকে একটু জানাও তো সাউন্ড ওকে আছে কিনা। ফেসবুক ওয়েবে দুই জায়গায় একটু জানাও। হ্যাঁ, বদরুল আছে, সাউন্ড কি ওকে আছে একটু দেখো তো। হ্যালো হ্যালো। ওকে, সাউন্ড ওকে, আমরা শুরু করে দিই। আজকে হচ্ছে তোমার ভোকেশনাল কেমিস্ট্রি, দ্যাট হচ্ছে থার্ড ক্লাস। ফার্স্ট চ্যাপ্টারের দ্বিতীয় অধ্যায় কালকে থেকে শুরু হবে। এর লেকচার 1 2 যেটা হয়েছে এগুলো হচ্ছে শর্ট সিলেবাসের উপর। ঠিক আছে, লেকচার 3টা তো সিলেবাসে আমাদের কোর্সে কি বইয়ের শুরু থেকে একটু দিছে, মানে চ্যাপ্টারের শুরু থেকে একটু দিছে, আবার শেষ থেকে কিন্তু একটু দিছে। বিষয়টা বুঝে, শুরু থেকে একটু দিছে, শেষ থেকেও কিন্তু একটু দিছে, মাঝের একটা জায়গা আছে যেটা কিন্তু বইয়ে আমাদের সিলেবাসে দেয়নি। তো এটা আমাদের আজকে যেটা পড়বো এটা হচ্ছে কি আউট অফ সিলেবাস। তাহলে তোমার মাথায় একটা কোয়েশ্চেন থাকবে, এটা কি পড়বা নাকি পড়বা না, তাই না? আমি বলি এটা কেন লাগবে। এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমাদের কোয়েশ্চেন এখান থেকে আসে। ঠিক আছে, বুয়েট প্রিলিতে, বুয়েট প্রিলি, বুয়েট বলা হচ্ছে শর্টের বেস কোয়েশ্চেন করবে, এরপরও বুয়েট প্রিলিতে এখান থেকে কোয়েশ্চেন আসে। বিষয় বুঝতে পারছো, বুয়েট প্রিলিতে এখান থেকে কোয়েশ্চেন আসবে, সিকিউরিটি এই যাবৎকালে এখান থেকে কোয়েশ্চেন আসে নাই, তো আসতেও পারে। ঠিক আছে, বা আমার অ্যানালাইসিসে কোনো ভুল হতে পারে। সিকিউরিটির 6 নম্বরের কোয়েশ্চেনটা কত বছর দিছে হচ্ছে ইডিটি এর উপর বেস করে, ইডিটি এর কয়টা কি আছে এটার উপর। তো অ্যানালাইসিস এর আগের বছরও আমার জানা মতো আসে নাই, তো আমি আরেকবার চেক দিয়ে নিব, কারণ এখানে 6 নাম্বার করে থাকে। তো বুয়েট প্রিলিতে আসছে, বুয়েট প্রিলিতে এখান থেকে কোয়েশ্চেন আসে, এরপর হচ্ছে কি মেডিকেল অ্যাডমিশন টেস্টে এখান থেকে কোয়েশ্চেন আসে। তো এই জিনিসটা আমাদের পড়া লাগবে, আমি একটু দেখাই দিই। বিষয় বুঝতে পারছো? তো আমরা কি দেখবো আজকে, আমরা হচ্ছে মেইন বইটা দেখবো, সিকোয়েন্স কি কি, মেইন বইয়ের ইম্পর্টেন্ট লাইনটা দেখবো, টার্মগুলো দেখবো, কয়েকটা পয়েন্ট আছে যেগুলো আমি একটু বুঝে দিলে তোমাদের জন্য পড়াই দিলে সুবিধা হবে। তুমি একা পড়লে পাত্তা এই চ্যাপ্টার, বাট আমি পড়াই দিলে শিওর থাকো তোমার জন্য আরো সুবিধা হবে। তো যারা যারা এই ক্লাসে এসে গেছো অবশ্যই অবশ্যই এটা কি খুব ভালো একটা, অনেকের চেয়ে এগিয়ে যাবা এই জিনিসটা করলে, অনেকের চেয়ে তুমি আরো ভালো করতে পারবা, মানে ক্লাসের উপর বেস করে তুমি অনেক কিছু পারবা। এরপর মেডিকেল অ্যাডমিশন টেস্টের আমরা কোয়েশ্চেন ব্যাংকটা দেখবো, আমি তোমাদের খুব সুন্দর একটা শীট দিয়ে দিব, অসাধারণ একটা শীট, যাতে তুমি কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেনগুলো দেখে ফেলতে পারো। আরেকটা কাজ তোমাকে আমি করতে দিব, এটা হচ্ছে হাজারি স্যারের বইয়ের পিছনে বেশ কিছু এমসিকিউ আছে। এমসিকিউ এগুলো হচ্ছে নিজেকে সেলফ প্র্যাকটিস, এগুলোর উত্তর সব দেয়া আছে বইয়ের পিছনে। এগুলো আমি পড়ানো মানে এখন তোমার জন্য একটা কি হবে, টাইম নষ্ট হবে। কিছু দেখাই দিতে পারি, এটা সমস্যা না। তো আসো, পেজ নাম্বার হচ্ছে 582, এই যে দেখো 582, বিষয় বুঝতে পারছো? 582, এই যে কোটা জাতকরণ টরণ এগুলোর মধ্যে অত কিছু লাগবে না, এগুলোর পরে সাসপেনশন ও কোয়াগুলেশন। তো একটু দেখো,
এখানের মধ্যে হচ্ছে তোমার কি আছে, আমরা যে মিশ্রণ বলি এগুলোকে প্রধানত কি করে বলতো রসায়নের ভাষায় দুই শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে, একটা হচ্ছে সমসত্তীয় আর একটা হচ্ছে অসমসত্তীয়, যেটা হচ্ছে আমরা বিজ্ঞান বইয়ে পড়ে আসছি। সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ যখন পানিতে মিশে তখন এটা কি হয়ে যায়, একদম মিশে যায়, লবণের কোনো অস্তিত্বই আমরা টের পাই না। বিষয়টা বুঝো। যদি তুমি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দেখতে তাহলে কি হতো, অদক্ষেপ পড়তো। যদি তুমি বালুই নিতা, কারণ হাইড্রোক্সাইড গুলো কম দ্রবণীয়, সেকেন্ড চ্যাপ্টারের পড়া গুণগত রসায়নের মধ্যে দ্রাব্যতা টপিকের পড়া, ঠিক আছে। হাইড্রোক্সাইড গুলো কি হয়, কম দ্রবণীয়, গ্রুপ 1 এর হাইড্রোক্সাইড বাদে। বালি যদি দাও তাহলে এটা কি ভালোভাবে মিশে, মিশে না। তো ওইগুলো হয় কি অসমসত্ব অস্বচ্ছ, আর সমসত্বটা স্বচ্ছ। মুখে বলো সমসত্ব স্বচ্ছ, অসমসত্ব অস্বচ্ছ। সোডিয়াম ক্লোরাইড তুমি টের পাও, পাও না। চিনি দিলে তুমি টের পাও, টের পাও না। তাহলে চিনি দ্রবণ কি হবে, স্বচ্ছ নাকি অস্বচ্ছ, স্বচ্ছ হবে। বিষয় বা এটাকে কি বলি আমরা, সমসত্তীয় বলি, সমসত্তীয় মিশ্রণ। আর তুমি যদি বালি দাও, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দাও, সিলভার ক্লোরাইড দাও, সিলভার ক্লোরাইডের সাথে পানি দাও, তাহলে এটা কি হবে বলো তো, অসমসত্ব মিশ্রণ। এখানে সব জায়গায় সমান থাকবে না, অদক্ষেপ পড়ে যাবে। তার জীবন করে পদার্থ ক্ষুদ্র কণার আকারের উপর। তাহলে সমসত্তীয় হবে নাকি অসমসত্তীয় হবে তা নির্ভর করে কিসের উপর বলো তো, এটার আকারের উপর। তো এখানে আসলে মানে সাইজের উপর বেস করে তোমার আলোচনাগুলো করতে চাইছে। আমরা যেমন দেখবো কঠিন বা, এখানে ধরো তুমি এই চিত্রটা দেখবা, অসমসত্তীয় যে মিশ্রণ আছে এটাকে আমরা বলছি কলেট। এখানে দেখো এই চিত্রটা, এখানে কলেট, সাসপেনশন, অদক্ষেপ, এই তিনটা চিত্র আবার কিন্তু এটার না। এখানের মধ্যে ফার্স্ট চিত্র যেটা, এটা হচ্ছে দ্রবণের, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইডের, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইডের। তোমার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা এই ঘটনাগুলো যখন হবে তখন কি হবে, এটা 0.1 থেকে 2 ন্যানোমিটার, সবকিছু মনে রাখবেন ন্যানোমিটার স্কেলে। কারণ পার্টিকেলের সাইজ যেগুলো আছে, আমার কথা আশা করি স্পষ্ট আছে, পার্টিকেলের সাইজ যেগুলো আছে এগুলো কি হয় বলতো, ইন জেনারেল ন্যানোমিটার স্কেলে হয়, ঠিক আছে, ইন জেনারেল ন্যানোমিটার স্কেলে হয়। যেমন ধরো তুমি ওয়েভ লেন্থ যখন লিখো, এই যে আমাদের স্পেকট্রাম সিরিজের, ঠিক আছে, তো দৃশ্যমানগুলো ইন জেনারেল কি বলা যায় এটাকে, মানে ব্যবহারে উপযোগী হচ্ছে কিসে বলতো, ওই রেঞ্জটা তুমি যদি ন্যানোমিটারে লিখো। আলট্রাভায়োলেট ন্যানোমিটারে লিখলে এটা আমাদের জন্য লিখা বা বুঝা কি হয়, সুবিধা হয়। মানে কিছু ইউনিট আছে, যেমন ধরো তুমি কি করলা, এখান থেকে চিটাগাং থেকে, আমি তোর এখন চিটাগাং আছে, এখান থেকে ঢাকার দূরত্ব আমি তোমাকে বললাম মিলিমিটারে, তো এই এককটা নিঃসন্দেহে এখানে কি উপযোগী না। আমি যদি কিলোমিটারে বলি তাহলে এটা কি হবে, উপযোগী। ঠিক সেম হচ্ছে পার্টিকেলের সাইজগুলো আমি যদি ন্যানোমিটার এককে বলি ইন জেনারেল, যেটা কারণ হুট করে এটা ন্যানোমিটার কেন লিখলো, এটা অ্যাংস্ট্রম কেন লিখে নাই, মিলিমিটার কেন লিখে নাই, এর কারণ হচ্ছে পার্টিকেলের সাইজগুলো ন্যানোমিটারে লেখাটা হচ্ছে কি বলতো, মানে কি এই যে এরকম উপযোগী, এই এককটা এখানে কি হবে, উপযোগী, ন্যানোমিটার এককে বলা হয়, ন্যানোমিটার স্কেলে বলতে পারো তুমি। যদি হচ্ছে 0.1 তাহলে 2 ন্যানোমিটার মনে রাখবা, 2 500 এইভাবে মনে রাখবা, 2 500, ঠিক আছে। যদি 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার পর্যন্ত হয় তখন এটাকে বলা হয় কলয়েড। এর মানে সাইজগুলো যদি 2 থেকে 500 ন্যানোমিটার হয় তাহলে এটা কি হবে, কলয়েড। যদি 500 এর বেশি হয় তখন এটাকে আমরা বলবো হচ্ছে সাসপেনশন। এই চিত্রটা তোমার লাইফ সেভিং হতে পারে, এই চিত্রটা বুয়েটে দিতে পারে, ঠিক আছে। মীর আহমেদ বলেছে দাদা 10টায় প্রি টেস্ট এক্সাম, তাই আজকে ক্লাস করতে পারলাম না, কোনো সমস্যা নেই, এটা এসে করে নিবা, ঠিক আছে। একটু দেখো তাহলে 2 থেকে 500 ন্যানোমিটার হলে এটা কি হবে, কলয়েড। এই চিত্রটা একটু দাগাই ফেলো 520 নাম্বার পেজে, অন্য স্যারের বইও পাবে, এটা আমি হাজারি স্যার দেখাচ্ছি। আর সাসপেনশন কি হবে, 500 এর বেশি। আর যদি 2 ন্যানোমিটারের কম হয়, 0.1 থেকে 2 ন্যানো, তখন এটা হবে প্রকৃত দ্রবণ। তো মেডিকেল আমার কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসবে, এই পেজটা থেকে কোয়েশ্চেন আসবে, এখান থেকে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে, এখান থেকে কোয়েশ্চেন আসবে। তো এখানের মধ্যে কি আছে দেখো তো, দ্রবণ, কলয়েড ও সাসপেনশন অবস্থায় তুলনামূলক বস্তু কণার আকার, বোধ অবস্থা, কণার দৃশ্যমান মাধ্যম, মানে এগুলো হচ্ছে তুলনা করছে। দ্রবণ মানে হচ্ছে যেটা প্রকৃত দ্রবণ, এটা হচ্ছে সমসত্ব স্বচ্ছ মিশ্রণ, কলয়ের হচ্ছে অসমসত্ব অস্বচ্ছ, সাসপেনশন এটাও হচ্ছে অস্বচ্ছ। এগুলো সাইজ যত বড় হচ্ছে এগুলো কি হবে, অসমসত্ব হবে, অস্বচ্ছ হবে। এটার সাইজ হচ্ছে বড়, তাহলে তুমি এটা খালি চোখেও দেখা যেতে পারে, সাধারণ মাইক্রোস্কোপ, আবার অনেক ক্ষেত্রে খালি চোখে এটাকে আমরা দেখতে পারি। এটা হচ্ছে খালি চোখে তো দেখা যাওয়ার বিষয় না, এটা হচ্ছে আলট্রা মাইক্রোস্কোপে দেখা হয়। এটা কি হয় বলো তো, অদৃশ্য, মানে বিষয় বুঝে, যেটা ছোট সোডিয়াম ক্লোরাইড ওটাকে আমরা দেখছি না, ওটা অদৃশ্য। যেটা একদম বড় বালি ধরো, এটা কি হবে, সাধারণ মাইক্রোস্কোপে দেখা যাবে। যেটা হচ্ছে কলয়েড, যেমন কি হতে পারে, দুধ, দুধের ক্ষেত্রে কিন্তু তোমার ছোট ছোট পার্টিকেল আছে, যেমন দই যখন করবা জিনিসগুলো কি হয়ে যায় বলতো, এটাকে বলা হয় পিণ্ডীভূত হওয়া, এটাকে বলা হয় কোয়াগুলেশন, ঠিক আছে। একটু মুখে বলো, কি অদ্ভুত শব্দ, কোয়াগুলেশন, পিণ্ডীভূত হওয়া বা একত্রিত হওয়া। তাহলে বালির ক্ষেত্রে যখন হচ্ছে তখন হচ্ছে সাসপেনশন, দুধের ক্ষেত্রে যখন হচ্ছে তখন এটা কি হবে বলতো, কলয়েড, ঠিক আছে। দুধ থেকে এটা কলয়েড অসংখ্য বার আসছে, তাহলে এটা কি হবে, কলয়েড। কলয়েড গুলো কি হবে, আলট্রা মাইক্রোস্কোপে দেখা যায়। এটা তো খালি চোখ, এটা তো বড় বালি, তুমি এগুলো এমনিই দেখবা, ঠিক আছে। এটা হচ্ছে ব্রাউনীয় গতিহীন
ব্রাউনীয় গতিহীন, এগুলো কি আছে? ব্রাউনীয় গতি আছে, এটার কি নেই? ব্রাউনীয় গতি নেই। ঠিক আছে, এই পয়েন্টগুলো তাহলে দেখবা। নাই নাই, আবার এখানে হচ্ছে কি নাই। তো এখানে দেখো তো ব্রাউনীয় গতিকে আমি বলছি, এটার উদাহরণগুলো পড়তে হবে। সোডিয়াম ক্লোরাইড, গ্লুকোজ বা চিনির, এখানে হচ্ছে দুধ, বাটার অফ মিল্ক বা মিল্ক বাটার, ও এটা বাটার অফ মিল্ক না, বাটার। এরপর হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া। মিল্ক অফ ম্যাগনেসিয়া হচ্ছে এটা, আমার জানা মতে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর পানি দ্রবণ। ঠিক আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর পানি দ্রবণ, এটাই মিল্ক অফ ম্যাগনেসিয়া হবে। মিল্ক অফ ম্যাগনেসিয়া জিনিসটা কি? এটা হচ্ছে, তোমরা ওই যে গ্যাস্ট্রিকের অ্যান্টাসিড কি কেউ কখনো কখনো দেখছো? সাদা একটা ওষুধ, সাদা একটা ওষুধ, এটা নিয়ে সিকে রুয়েট একবার, কুয়েট একবার কোয়েশ্চেন আসছিল। সিকে রুয়েট ছিল না তখন, কুয়েট, মানে তখন আলাদা আলাদা পরীক্ষা নিত। ওইখানে একটা কোয়েশ্চেন আসছিল ট্যাবলেটের বা অ্যান্টাসিড নিয়ে একটা বিষয়। তো এখানে কি আছে বলতো? সাদা একটা ওষুধ। দেখবা অনেকে হচ্ছে এটা কি করে, গ্যাস্ট্রিকের বেশি প্রবলেম যখন, তখন গ্যাস্ট্রিকের ওষুধটা ওর কি হচ্ছে না, তড়িৎ কাজ করছে না। তড়িৎ কাজ করার জন্য ওকে কি দিয়ে দেয়? ডিরেক্ট অ্যান্টাসিড, মানে ওর অ্যান্টাসিড দিয়ে দেয়। তো অ্যান্টাসিডের মধ্যে তোমার কি থাকে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো ক্ষার থাকে। ক্ষার কি করে? অ্যাসিডকে খাই। তোমার ভিতরে অ্যাসিড বেড়ে গেছে, তাহলে ওই অ্যাসিডটাকেও কি করছে বলতো? নিউট্রালাইজ করছে। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে ইন জেনারেল, আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে। আশা করি বুঝতে পারছো। এখানে একটা মজার বিষয় আছে, হাইড্রোক্সাইড গুলো কি পানিতে দ্রবণীয় নাকি অদ্রবণীয়? দেখো দ্রাব্যতার কনসেপ্ট কিভাবে এখানে লাগছে, কারণ সলিউশন রিলেটেড, সলিউশন রিলেটেড এবং এখানে অদক্ষেপ রিলেটেড যখন ঘটনা আসছে, দ্রাব্যতার কনসেপ্ট কাজে লাগছে। আমি একটু বেশি টাইম দিয়ে দিচ্ছি। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড স্বল্প দ্রবণীয়, এর মানে এগুলো কি হবে? অদক্ষেপ পড়বে। এই জিনিসগুলো কি হয় বলতো? কলাইড ফরমেশনের মধ্যে যায়, কলাইড ফরমেশনে যায়। এরপর এখানে দেখো তো রক্ত, সাসপেনশনের মধ্যে আসবে কি? রক্ত। কলেরা ভ্যাকসিন, পানিতে কাদার মিশ্রণ। পানিতে কাদার মিশ্রণ দেখে যে কেউই বলতে পারবে যে এটা সাসপেনশন হবে, কারণ সাইজে বড় হবে। রক্তের ক্ষেত্রে আমরা এটা পড়ে না গেলে কিন্তু ঝামেলা। দুধ হচ্ছে তাইলে কলয়েড, রক্ত হচ্ছে কি বলতো? সাসপেনশন। তো যাদের বায়োলজি জ্ঞান আছে ওরা হয়তো চিন্তা ভাবনা করে পরীক্ষার হলে বলতে পারবে। এই পরীক্ষার হলে এভাবে বললে তুমি পারবে না, এগুলো ডিরেক্ট উত্তর দিতে হবে। তাহলে রক্ত হচ্ছে কলয়েড, হচ্ছে দুধ হচ্ছে কলয়েড, রক্ত হচ্ছে কি? সাসপেনশন। ঠিক আছে, কলেরা ভ্যাকসিন হচ্ছে কি? সাসপেনশন। কলেট, কলেটের উদাহরণ হলো, আচ্ছা ব্রাউনীয় গতির বিষয়টা আছে, ব্রাউনীয় গতিটা একটু বলে আসি, কারণ ব্রাউনীয় গতিটা লাগবে। ব্রাউনীয় গতি কি? ব্রাউনীয় গতি হচ্ছে, এখানে কোন এক জায়গায় লিখছে, ব্রাউনীয় গতি হচ্ছে, ধরো আমার পার্টিকেল গুলো আছে, ইদার এটা তোমার কি হতে পারে, এই এই ধরো ব্রাউনীয় গতি, এটা ধরো তোমার এই যে দুধের মধ্যে ধরো যে পার্টিকেল গুলো আছে, এটা যদি তুমি ভালোভাবে দেখো, এই পার্টিকেল গুলা যে আছে এগুলো কি হবে? বিভিন্ন দিকে মুভ করবে। ধরো আমি হচ্ছে একটা পার্টিকেল, ঠিক আছে, আমি ধরো এর ভিতর পড়ে গেলাম। ঠিক আছে, এটা ধরো কি বলা যায়, মানে তুমি একটু জুম করে চিন্তা করো জিনিসটা। ধরো হচ্ছে এক ট্যাঙ্ক কিসের ভিতর, ধরো দুধের ভিতর আমাকে ফেলে দিল। দেখা যাবে হচ্ছে আমি যে এইভাবে কথা বলছি, আমি এইভাবে কথা বলছি না, আমি একবার এদিকে যাচ্ছি, একবার এদিকে যাচ্ছি, একবার এদিকে যাচ্ছি, একবার এদিকে যাচ্ছি। এর মানে আমার কি আছে? একটা মুভমেন্ট আছে। তো রবার্ট ব্রাউন যেটা করেছে, ওর নাম রবার্ট ব্রাউন কিনা জানি না, তোমরা হচ্ছে ওই যে রবার্ট ব্রাউনিং বা এরকম কিছু একটা মনে হয়, হ্যাঁ রবার্ট ব্রাউন, ইয়েতে মনে হয় প্রশ্ন হচ্ছে। যাই হোক, রবার্ট ব্রাউন কেন জানি এটা বায়োলজির সাথে হঠাৎ করে মনে পড়লো, বায়োলজিতে অনেকগুলো ব্রাউন আছে। যাই হোক, ওর নামও রবার্ট ব্রাউন। ও অবজার্ভ করলো হচ্ছে এই যে কলাইটের পার্টিকেল গুলো আছে, এগুলা কি করছে বলতো? মুভ করছে। ও বললো কেন? ওই তো বসে থাকার কথা, ও মুভ কেন করছে? বিষয় বুঝতে পারছো? ও তো বসে থাকার কথা, তাহলে মুভ কেন করছে? এদিক ওইদিক, এদিক ওইদিক ছোটাছুটি কেন করছে? ছোটাছুটি কেন করছে? এটার কারণ হিসেবে কি হতে পারে? নিঃসন্দেহে আমাকে, আমি এদিক ওইদিক ছুটতেছি, এর মানে কি আমাকে এসে কেউ এদিক দিয়ে একজন মারছে, আমি এদিকে গেলাম। ওই দিক থেকে আবার কেউ মারছে, তাহলে আমি কি করলাম? এদিকে গেলাম। ওই দিক থেকে আবার কেউ এমনে মারছে, আবার এমনে আসলাম। আবার কি এদিকে মারলো, এদিকে গেলাম, এদিকে গেলাম। বিষয় বুঝতে পারছো? এর মানে হচ্ছে এটা যাচ্ছে কেন? ব্রাউনীয় গতি আছে, খুব ভালো কথা। এর মানে ব্রাউনীয় গতি মানে এদিক ওইদিক বিক্ষিপ্ত মুভমেন্ট গুলাকে বলা হয় ব্রাউনীয় গতি। তাহলে কারণ কি? এটুকু জানলে তোমার কাজ শেষ। কারণ হচ্ছে কি বলতো? তোমার যে দ্রাবকে আছে বা যে মাধ্যমে আছে, যে মাধ্যমে আছে, বিষয় বুঝতে পারছো? এর মানে দুধের যদি আমি চিন্তা করি, দুধের মধ্যে হচ্ছে উপাদান কি কি আছে? তোমার পানি, পানি আছে। এর মানে এরকম পানি যা দেখতেছো ওই পানিই আছে। পানির ভিতরে আছে চর্বি বা প্রোটিন গুলা। তাহলে চর্বি বা প্রোটিন এটা হচ্ছে আমার কি? মাধ্যম। এটা হচ্ছে আমার মাধ্যম, যেখানে ওরা সাঁতার কাটবে। তাহলে এটা হচ্ছে বিস্তারণ মাধ্যম। আর যেগুলা হচ্ছে সাঁতার কাটে, এর মানে যেগুলো হচ্ছে ঘুরাঘুরি করে, ওগুলাকে কি বলা হয়? ডিসপার্স পার্টিকেল। এটা হচ্ছে ডিসপার্স মিডিয়াম, বিস্তরণ মাধ্যম। এর মানে আমাকে ধরো এখানে ফেলে দিলে আমি হচ্ছে কলেট করা, তাহলে আমি কি হব? পার্টিকেল। আর এটা কি হবে? মাধ্যম। বিষয় বুঝছো নাকি বিষয় বুঝো নাই? তাহলে দুইটা জিনিস, কলেট বা সাসপেনশন, এগুলোর বিষয় যখন আসবে, একটা হচ্ছে কি তোমার মাধ্যম, আর একটা হচ্ছে কি বলতো? পার্টিকেল। এমনও হতে পারে আমার মাধ্যম যেটা এটা লিকুইড হবে, এমন কোনো কথা নেই।
ঠিক আছে, এটা যে কোনো কিছুই হতে পারে, এটা যে লিকুইড হবে এমন কোনো কথা নেই। যেমন গ্যাসের মধ্যে কি হয়, ধোঁয়া যে তোমরা দেখো, ধোঁয়ার মধ্যে কি থাকে, এয়ারের ভিতর কি থাকে, বিভিন্ন ধূলিকণা যেগুলো হচ্ছে ওর ভিতর কি হয়, মিশে থাকে। এর মানে স্মোক একটা কি বলতো তোমার ওই যে কলেট, ঠিক আছে, স্মোক একটা কলেট, এর মানে ও বায়ুর মধ্যে ঘুরতেছে। আশা করি আমার কথাগুলো বুঝে যাচ্ছে, এগুলো অনেকটা থিওরি টাইপ, তো তোমরা কনসেপ্টগুলো ধরতে পারছো, যে এসব কনসেপ্টের বিষয় আছে, এটা যেমন একটু কনসেপ্টের আছে, এটা মোটামুটি ধরতে পারছো জিনিসটা। তাহলে ব্রাউনীয় গতি কি তোমাকে পরীক্ষায় দিয়ে দিবে, ব্রাউনীয় গতি কি, তাহলে কোন কলয়েড মিশ্রণে কলয়েড কণাগুলা বিস্তরণ মাধ্যমের অণুসমূহের সাথে, মানে ওই দিকে দিক যাবে কেন, কেউ নিঃসন্দেহে ওকে একটা এনার্জি দিচ্ছে, আর না হয়তো অস্তিত্ব থাকার কথা। এই এনার্জিটা কে দিচ্ছে বলতো, এই এনার্জিটা দিচ্ছে হচ্ছে তোমার, এই এনার্জিটা কে দিচ্ছে, মুখে বলো, মুখে বলো, শব্দটা আশা লাগবে গলা দিয়ে, পরীক্ষার হাত আর না হয় হাত কাঁপবে, এটা জন্ম মনে পড়বে না, জন্ম মনে পড়বে না। এটা কি, বিস্তরণ মাধ্যম, বিস্তরণ মাধ্যম, বিস্তরণ মাধ্যম, বিস্তরণ মাধ্যম, 10 বার বলো, বিস্তরণ মাধ্যম, বিস্তরণ মাধ্যম, বিস্তরণ মাধ্যম। কলয়েডে কয়টা পার্ট বলো, দুইটা পার্ট, একটা হচ্ছে বিস্তরণ মিডিয়াম বা মাধ্যম, আর একটা হচ্ছে ডিসপার্স পার্টিকেল, বিস্তরণ কণা, কণা একটা হচ্ছে কণা আর একটা হচ্ছে মাধ্যম। কিসের, বিস্তরণ, 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 কি অদ্ভুত শব্দ, এই যে ইংলিশটা শুনতে, ডিসপার্সড মিডিয়াম, একটা একটা মিডিয়াম, ওইখানে আমি মুভ করব, আমি হচ্ছে কি বলতো, ডিসপার্স পার্টিকেল। আশা করি বুঝতে পারছো। তোমরা বলো কলের কত হয়, 2 থেকে 500 কি ন্যানোমিটার, এগুলো ন্যানোমিটার এককে, ঠিক আছে, 500 এর বেশি হলে সাসপেনশন। তো মাধ্যমে তোমার যে পার্টিকেল গুলা আছে, এগুলা হচ্ছে যেভাবে মুভ করবে, এগুলো যে তোমার বিভিন্নভাবে মুভ করবে, এটাকে বলা হয় কি বলতো, তোমার ব্রাউনীয় গতি। তাহলে কি, কোন কলয়েড মিশ্রণে কলয়েড কণাগুলো বিস্তরণ মাধ্যমের অণুসমূহের সাথে ধাক্কা খেয়ে, কেন ধাক্কা খেয়ে বিক্ষিপ্তভাবে গতিশীল থাকে, এইরূপ গতিশীল ধর্মকে আবিষ্কারক রবার্ট ব্রাউনের নাম অনুসারে ব্রাউনীয় গতি বলে। আমি একটু ওয়েবে চেক করে আসি লাইভটা ঠিক হচ্ছে কিনা। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওয়েবেও ঠিক আছে, ঠিক আছে তো। হ্যাঁ, ফেসবুকে মাঝে মধ্যে একটু ওয়াই টোয়াই বলবা, তাহলে আমি বুঝবো, কারণ বারবার এখানে তো ওইরকম কোয়েশ্চেন। তো ব্রাউনীয় গতিটা লাগবে, এটা দিয়ে বুঝাইছে হচ্ছে কি, অনেক সময় বুয়েট করতে পারে কি, জাস্ট এইটা একটা ফিজিক্সের কোয়েশ্চেন হয়ে গেল, মানে এই কণাটা কোন দিকে যাবে এটা জিজ্ঞেস করতে পারে। এটা হচ্ছে একটা কলয়েড কণা, ঠিক আছে, এটা কলয়েড কণা। এখানে আছে তোমার যেগুলো, এগুলো হচ্ছে বিস্তরণ মাধ্যমের কণা, এগুলোকে বুঝাইছে বিস্তরণ মাধ্যমের কণা। তাহলে তোমাকে জিজ্ঞেস করবে কলয়েড কণাটা কোন দিকে যাবে, তাহলে এদিকে দেখো আছে 4টা, এদিকে আছে 3টা, এদিকে আছে 3টা, এদিকে আছে অনেকগুলা পার্টিকেল, কোন তো ঠিক নাই, ও তো গ্লাসের এদিকে চলে যেতে পারে, ওইদিকে চলে যেতে পারে, বিভিন্ন দিকে যেতে পারে, এদিকে আছে বেশি পার্টিকেল, তাহলে আমার কলয়েড কণার দিক কোন দিকে হবে বলতো, এদিকে হবে। বিষয় বুঝছো, যেহেতু এদিকে কি আছে, বেশি পার্টিকেল আছে, ঘটনা বুঝছো। তাহলে ব্রাউনীয় গতি এবং অসম সংঘর্ষ, তাহলে ব্রাউনীয় গতি কি, এটা লাগবে। তোমরা যদি চাও ইউটিউবে গিয়ে এখানে ব্রাউনীয় গতির ভিডিও দেখতে পারো, আমি এটা দেখাবো কিনা বুঝতে পারতেছি না, কারণ দেখাইলে আবার তো ব্রাউনীয় গতির হচ্ছে, তবে এইটুকু মোটামুটি বুঝে গেছে জিনিসটা, ঠিক আছে, এইটুকে মোটামুটি জিনিসটা বুঝে গেছে, মানে কেন হয় এটা জানা লাগবে, আর কিছু জানা লাগবে না। তাহলে ব্রাউনীয় গতি বুঝতে পারছো। বুঝছো আছে, ব্রাউনীয় গতির কারণে এই কণাগুলো হচ্ছে সেটেল ডাউন না হয়ে, এটা বলা হয় সেটেল ডাউন না হয়ে ও মুভমেন্টে থাকে, এ মানে ও ডিরেক্টলি নিচে পড়ে না গিয়ে ও কি থাকে, মুভমেন্টে থাকে, ঠিক আছে, ও কি করতে থাকে, মুভ করতে থাকে। তাহলে এবার দেখো তো অবশ্যই কলয়েড কণাগুলো অধক্ষিপ্ত হয় না, কলয়েড অবস্থার সাহিত্য প্রদানে ব্রাউনীয় গতির ভূমিকা আছে। ব্রাউনীয় গতি গ্যাসের গতিতত্ত্বের গ্যাসের বিরামহীন বিশৃঙ্খল গতি, এগুলা আজে বাজে কথা। তো টিন্ডাল দেখে রাখতে পারো, কলয়েড কণার আকার 2 থেকে 500 ন্যানোমিটার, পানিতে দ্রবণীয়, এগুলো তো পানিতে দ্রবণীয়, এর চেয়ে কলয়েড আকার বড়, কলয়েড পানিতে পুরো দ্রবণীয় হচ্ছে না, মানে ব্যাপারটা বুঝতে পারছো, মানে কলয়েড হচ্ছে একরকম, এটা হচ্ছে একরকম, এটা হচ্ছে সমসত্ব, এটা হচ্ছে কি অসমসত্ব, কলয়েড যেটা। তো অপেক্ষা বড় হয়ে কলয়েড কণাসমূহ দৃশ্যমান আলো বিচ্ছুরণ করতে পারে, আমি ব্যাপারটা বুঝো জিনিসটা। এর সাইজটা মজার বিষয়, তুমি যদি একটু দেখো, আমি শুরুতে বলছি ন্যানোমিটারের সাথে কি করে দৃশ্যমান গুলাকে বা ইউভি এগুলাকেও কিন্তু আমরা ন্যানোমিটারে দেখি। তো ইউভি নিয়ে আমার মাথা ব্যথা নাই কেন, কারণ ইউভি তো আমি দেখি না। তো যেমন দৃশ্যমান 380 থেকে কি হয় বলতো, 780 ন্যানোমিটার, এমনি দুইজনের, এটা আমার ভিজিবল রেঞ্জ, তোমাদের সবার মনে আছে এই জিনিসটা হচ্ছে একদম, আমি দেখছি এই জিনিস পারো না এমন কোনো স্টুডেন্ট খুব একটা নাই, নাই বললেই চলে, 100 জনের 99 জন অ্যাটলিস্ট জীবনে পড়ুক আর না পড়ুক, কোথাও ওর মাথায় অটো সেট হয়ে যায়, দৃশ্যমান হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। তো এই রেঞ্জের সাথে এই রেঞ্জের একটু ওভারল্যাপ হয়েছে, ঠিক আছে, এই রেঞ্জের একটু ওভারল্যাপ হয়েছে, ফলে হয় কি, এরা দৃশ্যমান যে আলোগুলো আছে এগুলাকে স্কেটার করতে পারে, বিচ্ছুরণ করতে পারে,
বিষয় বুঝতে পারছো? বিচ্ছুরণ ধর্মকে আবিষ্কারক বিজ্ঞানী টিন্ডালের নাম অনুসারে টিন্ডাল প্রভাব বলে। তাহলে টিন্ডাল ইফেক্ট কি, তুমি জাস্ট কনসেপ্টটা জানা লাগবে, এটা নিয়ে তোমার বাইবা করা লাগবে না, এটা নিয়ে তোমার পরীক্ষার হলে উল্টাপাল্টা কোয়েশ্চেন কিচ্ছু করবে না। তাহলে কি হয় বলতো, কলেট কণার আকার বড় হওয়ায়, কলেট কণার সময় এত থেকে এত ন্যানোমিটার রেঞ্জে বড় হওয়ায় এবং এত থেকে এত ন্যানোমিটার রেঞ্জে কলেট কণাসমূহ দৃশ্যমান আলো বিচ্ছুরণ করতে পারে। কলেট কণাসমূহ দ্বারা দৃশ্যমান আলোর বিচ্ছুরণ ধর্মকে আবিষ্কারক বিজ্ঞানী টিন্ডালের নাম অনুসারে টিন্ডাল প্রভাব বলে। তো টিন্ডাল প্রভাব কি, এটা আসতে পারে কি করতে পারে, বিচ্ছুরণ। টিন্ডাল কি নিয়ে, বিচ্ছুরণ নিয়ে। কোন বিচ্ছুরণ? দৃশ্যমান আলোর বিচ্ছুরণ। কি করতে পারে, বিচ্ছুরণ করে। কোন আলো? দৃশ্যমান আলোকে বিচ্ছুরণ করে। কেন দৃশ্যমান আলো? দুইটা রেঞ্জ হচ্ছে। তো এখানে একটা কন্ডিশন আছে, মানে এগুলা কেমন কখন কন্ডিশন আছে, যে থাম্ব রুল বলা হয় এগুলা। যেমন কোন বস্তুর আকার আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক অপেক্ষা বড় হলে, বস্তু কণার আকার ধরো কোন একটা লাইট পড়ছে, এটা তো রেঞ্জে, ওর অর্ধেকের অপেক্ষা ওর আকার যদি বড় হয় তখন ও বিচ্ছুরণ করতে পারবে, ছোট হলে পারবে না। যেমন ধরো শুভ্ররে যদি তুমি আলো পাস করো, শুভ্রর এই পাশ দিয়ে দেখবে ডিরেক্টলি চলে গেছে, ও পড়বে প্রকৃত দ্রবণ। ওবি যদি দাও, ওবির মধ্যে দিয়ে দেখবে ওর আকার বড়, ঠিক আছে, ওই দিক ওইদিকে বিচ্ছুরণ করবে, ডিরেক্টলি পাস হতে দিবে না। বিষয় বুঝছো? ওবি বা সাকিব দিলে ওইদিকে দেখবে আলোর কোনো চিহ্নই নেই। ঘটনা বুঝতে পারছো? শুভ্রকে দিলে মানে ব্যাপারটা বুঝো, শুভ্রকে দিলে কি হবে বলো তো, পার্টিকেলের সাথে ওর লাইট যেটা আছে দৃশ্যমান, তুমি তো অন্য লাইটগুলো দেখবা না। সাউন্ড প্রবলেম করতেছে একটু পর পর, এটা তো বলতে পারছি না, এটা কি করা যায় বলো? এখন কি ওকে আছে? একটু জানাও তো, অ্যাটলিস্ট সাউন্ড শোনা যাচ্ছে কিনা, এটা একটু একটু জানাও। সাউন্ড শোনা যাচ্ছে কিনা এটা একটু জানো। ভাই কাদার মধ্যে যদি তুমি দাও, তাহলে যেটা হবে, এই যে যেমন ধরো এটা দেখো, কই ভিডিওতে প্লে হয় না। আমি ওদের ক্রেডিট এসে দেখো, আবার ইউটিউব ভিডিও নাই করে দিলে। দুধ কি? কলেট, ঠিক আছে। ব্লাড এখানে নাই, ব্লাড কি হবে? সাসপেনশন। তো সাসপেনশনের এখানে আরেকটা উদাহরণ দিছে, এটা হচ্ছে কি বলতো, কাদা, কাদা পানি। কাদা, কাদা নিয়ে এটাকে বলা হয় মাডি ওয়াটার, কাদা পানি। আর এটা দেখে তো বুঝে যাচ্ছে এটা অয়েল হবে। আর একটা জিনিস হইতে পারতো, ইউরিন তো এখানে নিবে না, তো এটা কি আসলে তোমার ওই যে কি বলা যায়, অয়েল, এটা বলেই দিছে। দেখো তুমি আগে একটু অবজার্ভ করো, এটা হচ্ছে ছড়াই যাচ্ছে, স্ক্যাটার করছে, ঠিক আছে, ছড়াই যাচ্ছে, কিন্তু এটা এদিকে ছড়াই দিচ্ছে এগুলা, এটা কোনো কাহিনী নেই। অয়েলটা কি করবে বলো তো, অয়েলের মধ্য দিয়ে যখন ডিরেক্টলি পাস করছে, দুধে কিন্তু তোমার খুব সম্ভব ওই আঙুল দিলে, এখানে আঙুল, এখানে মনে হয় পানিতে যেরকম দেখো এখানে এরকম দেখার কথা না, একটু টেস্ট করে দেখিও তো, এটা মনে হয় এরকম, টেস্ট করে বলছি, একটু চেক করে দেখিও, এরকম দেখার কথা না। আমি তোমাদের আরেকটা জিনিস একটু দেখাই আসি, যদিও দেখানোর দরকার নাই। এখানে একটা খুব ভালো ভিডিও আছে ব্রাউনি গতি দিয়ে, এই ভিডিওটা দিয়ে বুঝেছে গরম পানিতে একরকম হবে, অন্য পানিতে, গরম পানিতে নিঃসন্দেহে আমার মিডিয়াম হচ্ছে কি পানি, আমি যদি একটু ইঙ্ক মানে কালি ছেড়ে দিই, তাহলে ওইটা কি হবে, মুভমেন্টটা আরো ফাস্টার হবে। কেন? কারণ আমার এখন আমার যে মিডিয়াম আছে ওইটা, ওইটা থেকেই তো ওইটা গিয়ে ধাক্কা লাগে বলেই তো মুভমেন্টটা হয়, ওইটার পার্টিকেলগুলোর মুভমেন্টই বেড়ে যাচ্ছে, সেই জন্য এটা বেশি হবে। আমি আরেকটা ভিডিও একটু দেখাই, এখানে একটা ভালো ভিডিও ছিল।
এটা না, মানে ভিডিওটা একটু ভালো, যদি হিন্দি বাট ভালো ভিডিওটা। আচ্ছা যাই হোক, ব্রাউনিও কিন্তু মোটামুটি বুঝছো, আর দরকার নেই। যাই হোক, গেছে বাত ও। ঠিক আছে, তো এখানে হচ্ছে এই জিনিসটা টিন্ডাল ইফেক্ট কি এটাই তোমার জানা লাগবে। ঠিক আছে, টিন্ডাল ইফেক্ট কি এটাই তোমার জানা লাগবে। তো এখানে হচ্ছে টিন্ডাল ইফেক্টের ব্যবহার এটা ওইরকম জানা লাগবে না, এটা হচ্ছে এমনি জাস্ট দেখে রাখতে পারো, এটা ওইরকম জানা লাগবে না। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে সালফার ডাইঅক্সাইড ও অক্সিজেন গ্যাসের দুলিকণার উপস্থিতি, যেটা হচ্ছে দুলিকণা যদি থাকে এগুলা কি হবে, B2O5 বা প্লাটিনামকে আক্রান্ত করবে, এগুলার গায়ে ডিপোজিট হবে, এগুলার তোমার ওই যে ক্যাটালাইটিক পাওয়ার যেটা, প্রভাবনীয় ক্ষমতা যেটা, এটাকে ও বিনষ্ট করবে। সেই জন্য এটাকে শনাক্ত করার জন্য কি করা হয়, টিন্ডাল ইফেক্ট। টিন্ডাল ইফেক্ট মানে বিচ্ছুরণের সাহায্যে আমরা কি করি বলতো, ওদেরকে আইডেন্টিফাই করি কাজটা বিচ্ছুরণ করছে। তো টিন্ডাল প্রভাব দ্বারা একই বর্ণের একটি কলয়েড মিশ্রণ একটি প্রকৃত দ্রবণের মধ্যে পার্থক্য করা যায়। ঠিক আছে, প্রকৃত দ্রবণের মধ্যে পার্থক্য করা যায়। তো কলয়েড কিন্তু দেখাবে, ওরা তো দেখাবে না। কলয়েডের বর্ণে এরকম আরো করা যায়, এইসব জিনিস এগুলো হয়তো দিতে পারে। এইগুলো লাগবে না, বুঝছো, এগুলো হচ্ছে তোমাদের একটু কঠিন হয়ে যায়, এগুলো তোমাদের লাগবে না। কলয়েড করার প্রস্তুতি এগুলোকে বলা হয় সারফেস কেমিস্ট্রি, এগুলো তোমার এই পার্টটা আবার একটু গরম পানিকে জাগিয়ে সহজে প্রস্তুত করা যায়, কলয়েড যেমন জিলেন, এগুলো লাগবে না। ঠিক আছে, তো এগুলো হচ্ছে দ্রাবক বিকোষী সল প্রস্তুতির পদ্ধতিগুলো, সল কি একটু পরে আসবে, একটু পরে আসবে। তো এই পেপটাইজেশন পদ্ধতি নিয়ে হাজারি স্যারের বইয়ে একটা এমসিকিউ আছে, এখানে হাজারি স্যারের একটা এমসিকিউ আছে যেটা আসতে পারে, হাজারি স্যার এমসিকিউ। পেপটাইজেশন পদ্ধতিটা কি, পেপটাইজেশন পদ্ধতিটা হচ্ছে তোমার সদ্য প্রস্তুত কোন এক জায়গায় জমাটবদ্ধ কি আছে অদক্ষেপের বড় কণাগুলোকে বিচ্ছিন্ন করে কলেট কণায় রূপান্তরিত করা হয়। এর মানে হচ্ছে ধরো আমার কোন একটা সলিউশনে, জিনিসটা একটু জাস্ট আমি বুঝিয়ে দিই, এখানের মধ্যে তোমার কি আছে, এগুলো জমাটবদ্ধ হয়ে গেছে, জিনিসগুলো একসাথে আছে, পিণ্ডীভূত আছে। আলাদা থেকে পিণ্ডীভূত কলাকে বলা হয় কোয়াগুলেশন। আবার এখানে ধরো একত্রিত আছে, এগুলাকে আমি টেনে টেনে আলাদা করে দেখো, বড় কণাগুলোকে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে, তড়িৎ বিশ্লেষণ হচ্ছে এগুলোর মধ্যে যে চার্জ আছে ওই চার্জের প্রভাবকে কাজে লাগে, এগুলোকে ছুটাই নিয়ে আসে, ছুটে নিয়ে এসে, মানে এটা ধরো সেটেল ডাউন হয়েছে, এটাকে যে বিচ্ছিন্ন করে কলয়েড কণায় রূপান্তর করা তাকে বলা হয় পেপটাইজেশন। ঠিক আছে, এই প্রক্রিয়ায় ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণটিকে পেপটাইজিং এজেন্ট বলে। ঠিক আছে, পেপটাইজিং এজেন্ট বলে। কে মেসেজ দিছে, বিষয়টা বুঝতে পারছো? তাহলে এটা একটু দেখে রাখো, তো এটা হচ্ছে বড় কণাগুলোকে সাথে বিচ্ছিন্ন করে কলয়েড কণায় রূপান্তরকে বলা হয় পেপটাইজেশন। পেপটাইজেশন মানে কলয়েড কণা, তাহলে এটা কিন্তু মেডিকেল আসতে পারে, এটা হাজারি স্যারের বইয়ের পিছনের অংশ। এখানের মধ্যে যেটা দিছে এটা জাস্ট পড়ে রাখবা, এটার অদক্ষেপ, এটাকে পেপটাইজিং এজেন্ট, এর প্লাস কিসে পরিণত করে বলো তো, আবার একো আছে, এটা সলিড হিসেবে ছিল, ওর অদক্ষেপ পড়ছিল সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পরে, এটার অদক্ষেপ পরে, এগুলোকে কিসে নিয়ে আসছে বলো তো, তোমার সল মানে হচ্ছে এক ধরনের কলয়েড, সল কি কলয়েড, সল কি কলয়েড, কলয়েডের একটা টাইপ হচ্ছে সল। অনেকে চিন্তা করবা সল আবার সল থেকে এতক্ষণ কলয়েড কলয়েড শিখতেছি, সল হচ্ছে কি কলয়েডের একটা টাইপ। ঠিক আছে, সল হচ্ছে কি কলয়েডের একটা টাইপ, একটু পরে আসবে, বিষয় বুঝতে পারছো? তো এটাকে যখন তোমার পেপটাইজিং করছে তোমাকে মেডিকেলে দিয়ে দিবে কাকে ইউজ করা, Fe3+, সিলভার ক্লোরাইড অদক্ষেপ পড়ছে, এটাকে অদক্ষেপ সরাই নিয়ে আসতে, এবারে এটা ধরো অদক্ষেপ পরে এক জায়গায় পিণ্ডীভূত হয়ে আছে, মানে জমাট বেঁধে আছে, ওইটাকে সরাই নিয়ে আসার জন্য তোমার কি করা লাগবে, সিলভার প্লাস পেপটাইজিং এজেন্ট হিসেবে ইউজ করা লাগবে। বিষয় বুঝছি, এই পদ্ধতিগুলো লাগবে না, এই পদ্ধতিগুলো পড়া লাগবে না। এখানে সল নিয়ে একটু কথাবার্তা বলছে, এগুলো জাস্ট এমনি দেখে রাখতে পারো। ঠিক আছে, এগুলো হচ্ছে জাস্ট এমনি দেখে রাখতে পারো, এগুলো লাগবে না ওইরকম। কলয়েডের সুস্থিত প্রকৃতিগতভাবে কলয়েড কি হয়, দ্রাবক আকর্ষী আর দ্রাবক বিকর্ষী, এর মানে কিছু আছে যেগুলো দ্রাবকে মধ্যে তোমার দ্রবীভূত হয়। ঠিক আছে, দ্রাবকের মধ্যে তোমার দ্রবীভূত হয়, আবার কিছু আছে যেগুলো দ্রাবকে দ্রবীভূত হতে চায় না, যেমন হচ্ছে কি ফেরিক হাইড্রোক্সাইড, গোল্ড, এগুলো পানিতে দ্রবীভূত হতে চায় না।
তো এগুলো আসলে ওইভাবে পড়ে পারবে না, এগুলো ওইভাবে লাগবে না। তোমার এখানে লাগবে হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত কলয়েড কণার উদাহরণ কি, জাস্ট এটা লাগবে। এগুলো সব পড়ে তোমার মাথা নষ্ট হয়ে যাবে একদম, এগুলো সব পড়া লাগবে না। আর ঋণাত্মক চার্জযুক্ত কলয়েড কণার উদাহরণ কি এটা দিয়ে দিতে পারে, FeOH3, এটা হচ্ছে কি Fe3+, এটাকে অধক্ষেপ থেকে পেপটাইজিং করে নিয়ে আসে, তখন এটা কি হয়ে যায় ধনাত্মক চার্জযুক্ত কলয়েড কণা। আর এটা হয়ে যায় কি বলতা তোমার ওই যে সালফাইড, সালফাইড যেটা আছে এটা কি হয়ে যায় ঋণাত্মক চার্জযুক্ত কলয়েড কণা। এই যে এই প্যারাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, তোমার কোয়েশ্চেন কোথায় আসবে এটা বুঝতে হবে, এই চ্যাপ্টারে তুমি বেশি টাইম দিয়ে পারবা না। বিভিন্ন শ্রেণীর হচ্ছে কলয়েড, কারণ এগুলো নিয়ে আলোচনা আছে দেখো। তো এগুলো নিয়ে হচ্ছে তোমার বেসিক জিনিসগুলো জাস্ট জেনে রাখতে হবে। অ্যারোসল খুব ইম্পর্টেন্ট, অ্যারোসল আমরা অ্যারোসল করতে থাকি। তুমি এখানে একটু দেখো, একটা হচ্ছে বিস্তারিত বস্তু কণা আর একটা হচ্ছে বিস্তরণ মাধ্যম, ঠিক আছে? বিস্তারিত বস্তু কণা আর একটা হচ্ছে কি বিস্তরণ মাধ্যম। তো বিস্তারিত পার্টিকেল কি কি হতে পারে, কঠিনও হতে পারে, তরলও হতে পারে, গ্যাসও হতে পারে, ঠিক আছে? কঠিন তরল গ্যাস এগুলো হতে পারে। এখানে গ্যাস গ্যাস, এখানে কি আছে বলতো তরল কঠিন, তরল কঠিন তরল, গ্যাস গ্যাস, তরল কঠিন, তরল কঠিন তরল, এভাবে আছে। তো একটু দেখো এখানের মধ্যে তোমাকে কি কি আসতে পারে, অ্যারোসল নিয়ে আসতে পারে। অ্যারোসলে তোমার পার্টিকেল যেটা আছে এটা কঠিন এবং মাধ্যম যেটা এটা কি হতে পারে গ্যাস। যেমন ধরো ধোঁয়া, মানে অ্যারোসল হচ্ছে একটা টাইপ কলয়েডের, এটা কিন্তু কলয়েডের। আশা করি আমার কথা স্পষ্ট আছে, একটু বেশি বলে ফাস্ট বলে ফেলছি, একটু দেখো তো। তোমার এই জিনিসটার পাশে তুমি লিখে রাখো মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্লাস ভার্সিটি, যেগুলোতে শর্টের বাইরে আছে। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনার দেখবে এই টাইপটা তুমি পারো কিনা, এই টাইপটা তুমি বুঝো পারো কিনা। অ্যারোসল হচ্ছে কি তোমার, আমার মাধ্যম হচ্ছে গ্যাস, আমরা যে অ্যারোসল ইউজ করি ওইটা কিন্তু ওইটা না, ওইটা হচ্ছে অ্যারোসল গ্যাসের ভিতর কি থাকে তরল থাকে, ঠিক আছে? আবার কিছু অ্যারোসলে কি হয় গ্যাসের মধ্যে তোমার কি দিয়ে দেয় কঠিন দিয়ে দেয়। অ্যারোসল কখন বলবো তাহলে, অ্যারোসল বলবো হচ্ছে যদি আমার মাধ্যম হয় গ্যাস, ঠিক আছে? আমার যে অ্যারোসলটা আছে অ্যারোসল, ওইখানে মাধ্যম হচ্ছে কি বলতো গ্যাস, গ্যাসের ভিতর আমরা অনেক সময় দিয়ে দিই হচ্ছে কি লিকুইড, ঠিক আছে? ওইটাও একটা অ্যারোসল। আবার গ্যাসের ভিতর আমি যদি কি দিয়ে দিই তরল দিয়ে দিই, তখন কি হবে ওইটা একটা ওই কঠিন বা তরল যেটা দিই ওইটা কি হবে বলতো অ্যারোসল হবে। বিষয়বস্তু আমরা যে অ্যারোসল বলি ওইটাও কিন্তু একটা অ্যারোসল। তো এই যে দেখো অ্যারোসল, অ্যারো, অ্যারো হচ্ছে এয়ারের ভিতরে তোমার কি কঠিন বা তরল, অ্যারো, অ্যারো এয়ার, এয়ার এর মানে গ্যাস, গ্যাস গ্যাস, এয়ার বলতে আমি বুঝাচ্ছি এয়ার একটা টাইপ আর কি গ্যাস। তাহলে এখানে কি ধোঁয়া, এর ভিতরে কি থাকে কঠিন থাকে, বায়ুতে ভাসমান বিভিন্ন ধূলিকণা কুয়াশা। আর এখানে হচ্ছে কি ম্যাক, ম্যাক হচ্ছে এগুলা কি বলতো কুয়াশা, এগুলো হচ্ছে বায়ুর ভিতরে কি আছে তোমার তরল আছে, ঠিক আছে? তরল আছে, তরল আছে। ফোম, ফোম কি হয় তরলের ভিতরে হচ্ছে গ্যাস, ফোম হচ্ছে তরলের ভিতরে গ্যাস, সেজন্য এটা যখন এক্সিস্ট করবে এটা একদম পেঁচাই পেঁচাই জিনিসটা বের হয় গ্যাসের ঠেলায়, ঠিক আছে? তো সাবানের ফেনা বলছে এখানে জেল ইমালশান লাগবে, ইমালশান হচ্ছে কি তোমার তরল হতে পারে, দেখো বিস্তরণ মাধ্যম তরলও হতে পারে, বিস্তরণ মাধ্যম কঠিনও হতে পারে। তরলের মধ্যে কি আছে তরল যেমন দুধ, বিস্তরণ মাধ্যম এটা একটা ইমালশান। ইমালশান কিন্তু কলাইয়ের একটা শ্রেণীর মধ্যে ওকে ফেলা হচ্ছে, ইমালশান নিয়ে আবার অনেক আলোচনা আছে, বাট আমাদের একটু কিছু লাগে না। আবার সল কি দেখো তো, সল কি তোমার আসবে, সল হচ্ছে বিস্তরণ মাধ্যম হচ্ছে তরল, এর ভিতর থাকবে কঠিন। যদি গ্যাসের মধ্যে কঠিন থাকতো তখন এটাকে আমরা বলি অ্যারোসল, দেখো গ্যাসের মধ্যে কঠিন থাকলে এটাকে বলি অ্যারোসল, তরলের মধ্যে যখন কঠিন থাকবে তখন এটাকে আমরা বলবো সল। যেমন অ্যারোসল এটা কি গ্যাসের মধ্যে কঠিন বা গ্যাসের মধ্যে ইদার গ্যাসের মধ্যে কঠিন বা গ্যাসের মধ্যে তরল থাকবে। আর সল মানে কি তরলের মধ্যে, তরলের মধ্যে তরল থাকলে ওটাকে বলি ইমালশন, ঠিক আছে? তরলের মধ্যে তরল থাকলে ওটাকে বলি ইমালশন, বিষয় বুঝতে পারছো? তাহলে তরলের মধ্যে যখন কঠিন থাকে ওটাকে বলি সল। যেমন পেইন্ট, পেইন্টে কি থাকে তোমার তরলের মধ্যে তোমার ওই কোটিন নিয়ে থাকে, মিল্ক অফ ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস পানি। এরপর সেল ফ্লুইড যেগুলো আছে, সেল ফ্লুইডে তোমার কি থাকে, সেল ফ্লুইডে তোমার ধরো পানি আছে, এর মধ্যে কি আছে তোমার ওই যে কোটিন আকারে পার্টিকেলগুলো থাকে। তো এই পার্টটা তোমার জানা লাগবে, বিশেষ করে সল অ্যারোসল, ইমালশনও জানা লাগবে, ঠিক আছে? ইমালশনও জানা লাগবে, এই জিনিসগুলো একটু মনে রাখা লাগবে, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট পাশে লিখে রাখো। সাসপেনশন কি তোমাকে দিয়ে দিবে, সাসপেনশন হলো অসমসত্যীয় মিশ্রণে যদি বিস্তারিত মাধ্যম এই বিস্তারিত কণাগুলা
আকার 500 ন্যানোমিটারের বড় হয় তবে তাকে সাসপেনশন বলে। যে অবস্থায় তরলে সর্বত্র বিরাজমান সূক্ষ্ম কণাগুলোর আকারের ব্যাস কলের কণাগুলোর আকারের চেয়ে বড়, 500 ন্যানোমিটারের চেয়ে বড় হয় তাকে কি বলে? সাসপেনশন বলে। ঠিক আছে, দীর্ঘদিন রেখে দিলে সাসপেনশনের কঠিন বস্তুগুলোর কণাগুলো ধীরে ধীরে তলায় পৃথক হয়ে জমতে থাকে। সাসপেনশনের একটা বড় উদাহরণ হলো রক্ত। ওইখানে মনে রাখবে কলয়ের দুধ, এখানে মনে রাখবা রক্ত। রক্তকে কাঁচনলে রেখে দিলে রক্তের সিরাম তলয়ের মধ্য দিয়ে ডাব্লিউবিসি আরবিসি কণাগুলো নিচে জমতে থাকে। সেই জন্য সবসময় বলে ফ্রেশ ওয়াটার নিয়ে টেস্ট করতে। আমরা যে ব্লাড টেস্টগুলো করতে যাই এগুলো কিন্তু ওরা এই ফ্রেশ ওয়াটার নিয়ে করে। বদরুল বলছে ভাই অর্গানিক কেমিস্ট্রি বইটা কীভাবে পড়বো? অর্গানিক কেমিস্ট্রি বইটা একটু এলোমেলো আছে, তুমি আগে ক্লাস নোটটা পড়বা। যে টপিকটা পড়বো এটা বইয়ের ওই যে শুরুতে কিছু নাম দিয়ে থাকে না, ইন্ডেক্স দেওয়া থাকে না, ধর অ্যালডিহাইড অমুক পেজে আছে, ফেনল অমুক পেজে আছে। ঠিক আছে, বেঞ্জিন ফেনল তো তোমাদের অত বেশি লাগে না, আমি যেভাবে পড়াইছি ওইটুকু পড়লে মধ্যে না ডাফ। এরপর আমি তো অনেক বেশি পড়াইছি বইয়ের চেয়ে, যাই হোক। এরপর হচ্ছে কি বেঞ্জিন বইয়ের অমুক পেজে আছে, ওইটা গিয়ে ওই জায়গাটা পড়ে নিবা। তো একটু দেখো, সেডিমেন্টেশন রেট পরীক্ষা দিয়ে দেখা যায়, মাইক্রোস্কোপ দিয়ে এসব কণাগুলো দেখা যায়, বলতে পারে সাসপেনশন কলয়েডের একটি অস্থায়ী অবস্থা। কলয়েড ও সাসপেনশনের পার্থক্যটা লাগবে। তো পার্থক্য হচ্ছে কিসে বলো তো? আকারে। ঠিক আছে, তাহলে মেন পার্থক্য হচ্ছে কলয়েড হচ্ছে 2 থেকে 500, তোমার এখানে মেইন জিনিসই হচ্ছে এটা 2 থেকে 500, আর এটা হচ্ছে গ্রেটার 500 ন্যানোমিটার বা 10 টু 10 আকারে বড় হয়। বিষয় বুঝতে পারছো? তাহলে ওষুধ শিল্পে সাসপেনশনের গুরুত্ব হচ্ছে সর্বাধিক। সাসপেনশন অবস্থায় ওষুধের কার্যকারিতা বজায় থাকে। বিষয় বুঝতে পারছো? সাসপেনশনে ওষুধের তিক্তগুণ দূর করা যায়। এটা মনে হয় ওই যে আবার অনেকগুলো তো সাসপেনশন ঝাঁকাতে বলে, সেই জন্য ওটা জমাট বেঁধে যায়, তো সেই জন্য এটা সাসপেনশন যেগুলো ওইগুলোকে ইন জেনারেল কি করে বলো তো? ঝাঁকাতে বলে আবার। এই মানে কারণ ওইগুলো হচ্ছে জমাট বেঁধে ঝাঁকাতে দেয়। তো এটা একবার জানি কই আসছে, অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত বেরিয়াম সালফেট হলো একটি সাসপেনশন। এটা মনে হয় মেডিকেলে আসছে। বিষয় বুঝছো? এই কোয়েশ্চেনটা অলরেডি মনে হয় মেডিকেলে আসছে। কলেরা ভ্যাকসিন হলো একটি সাসপেনশন। স্থানিক প্রয়োগের জন্য ওষুধ তৈরি করা হয়। স্থানিক মানে হচ্ছে লোকাল, লোশান। ঠিক আছে, যেমন লোশানগুলো হচ্ছে সাসপেনশন, স্থানিক মানে হচ্ছে লোকাল বুঝেছে। লোকাল বলতে কি বুঝাই? আমি যতটুকু এখানে ওয়ার্ডটা আমি একটু যতটুকু আমার আইডিয়া থেকে বলছি জিনিসটা। স্থানিক প্রয়োগ বলতে এখানে বুঝেছে লোকাল। যেমন আমাদের কতগুলো ফোম আছে, তুমি ব্যথা পেলে মুভ আগে ছিল ক্রিম, ক্রিমটা হচ্ছে সাসপেনশন। মুভ আবার কি করছে বলো তো? ফোমেও নিয়ে আসছে। ফোমটা করছে কি? ফোমটার দাম বেশি। ফোমটা করছে কি? ফোম কিভাবে হয় একটু আগে কিন্তু কলয়েডের মধ্যে ছিল, এই যে দেখো আমার উপাদানগুলো আমি কিসে নিয়ে আসি? মুভের মধ্যে আবার ফোমেও নিয়ে আসি। ফোম জিনিসটা কি দেখো তো? তরলের মধ্যে কি আছে? গ্যাস আছে। ঠিক আছে, তরলের মধ্যে গ্যাস আছে। তো বিস্তারণ মিডিয়াম হচ্ছে এত, এর মানে ওটা লিকুইডটা পরে এরপর গ্যাসের পার্টিকেলগুলো থাকে। ফোমও নিয়ে আসছে। কি যেন বলতে গেলাম, ও আচ্ছা আমি ঝাঁকানো থেকে বলতে গেছি। ও আচ্ছা, ও ওইটা হচ্ছে ওর মনে হয় বাসার কারো আইডি, ওর নাম হচ্ছে মেধা। ওকে, তিক্তগুণ দূর হয়। তো এগুলো বুঝতে পারছো। কোয়াগুলেশন এই পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট আছে, কারণ কোয়াগুলেশনের আমরা বাঙালিদের ইফেক্টটা হচ্ছে সবচেয়ে বেশি। কলেজ সুস্থিতে সবথেকে কণাগুলো ধীরে ধীরে অতক্ষিপ্ত হতে থাকে আর তাকে আকার এগুলো বলছে। ওষুধ শিল্পে এটা এই প্যারাটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। ও লোকাল যেটা বলছিলাম, যেমন একটা অ্যানেস্থেশিয়া যখন দেয়, চেতনানাশক যখন পুরা বডি কি হয়ে যায়? নিস্তেজ হয়ে যায় যখন বড় অপারেশনগুলো করছে। আবার কিছু অ্যানেস্থেশিয়া যখন দেয় এটা হচ্ছে লোকাল, যেমন ধরো দাঁতের। দাঁতের তো আমাদের মোটামুটি অনেকেরই কাজ করা লাগছে বা বাসার মানুষের তো লোকাল অ্যানেস্থেশিয়া নিয়ে পরিচয় আছে। এটা ধরো কি এই জায়গাটাই ও কি করে ফেলছে, তোমার চেতনা নাশ করছে, বা অনেক ক্ষেত্রে তোমার কি হাতে বা এরকম কোনো জায়গায় কোনো অপারেশন হচ্ছে তখন লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়, এই জায়গাটা ব্লক করে দেয়, এই জায়গার সিস্টেমটা ব্লক করে দেয়, এটাকে বলা হয় লোকাল, লোকাল দেয়া। কোয়াগুলেশনের সংজ্ঞাটা লাগবে। কোয়াগুলেশন মানে কি? তোমার ধরো কলেজ সিস্টেমে বিস্তারিত কণা যেগুলো আছে, ঠিক আছে, ধরো দুধের মধ্যে কলেট কণাগুলো আছে, এগুলো আমি খালি চোখে দেখছি না, বাট অনেক পার্টিকেল আছে, এগুলোকে যদি আমি জমাট বাঁধায় দই করে ফেলি তখন এটাকে বলা হয় কোয়াগুলেশন। অর্থাৎ বিস্তারিত কণাগুলোকে একত্রিত করা বা পিণ্ডীভূত করা। একটু দেখো, যে বল দ্বারা কলেট সিস্টেমের বিস্তারণ মাধ্যমে বিস্তারিত বস্তু কণা সুস্থির থাকে, সে বলকে বিনষ্ট করে। এই বলটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, ধরো কলেজের আমার, আমি একটু ফাস্ট বলছি যদি এই টপিকটা থিওরি, আমার মনে হয় আমি যতটুকু এক্সপ্লেনেশন দিচ্ছি এটা মোর দেন এনাফ। এটা মোর দেন এনাফ। এইটা একাডেমিক এবং অ্যাডমিশন এটা দিয়ে এই চ্যাপ্টারে এটা দিয়ে মোর দেন এনাফ পার করে দিতে পারবা। ফার্স্ট বললাম আমি মোটামুটি কনসেপ্টগুলো বলছি জিনিসগুলো, তো তুমি দেখবা আর রয়েছে আপনার পড়ানো হয় কনসেপ্টগুলো একটু কম থাকে।
তো এইটুক এনাফ, এইখানে কোনো কোয়েশ্চেন ঘুরাবে না, কিছুই না, মোটামুটি যথেষ্টই ডিটেলস বলা হচ্ছে। একটু দেখো, কলেজ সিস্টেমে বিস্তারের মাধ্যমে বিস্তারিত বস্তু কণা সুস্থির থাকে। এর মানে ও তাহলে কোয়াগুলেশন আমার করা কেন লাগছে, ও কেন আগে থেকে একত্রিত হয়ে যাচ্ছে না? এর কারণ হচ্ছে ধরো এরা চার্জ পার্টিকেল, সবগুলা পজিটিভ চার্জড আছে। তো পজিটিভ চার্জ কি এক হবে? এক কিন্তু হবে না, কারণ ওরা পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে এই বিকর্ষণটাকে বিনষ্ট করে আমি ওদেরকে এক করব। তাহলে কেউ যদি পজিটিভলি চার্জ হয় ওকে নেগেটিভ চার্জ দিয়ে বিনষ্ট করবে। মানে কলের যে পার্টিকেলগুলো আছে এগুলো কাইন্ড অফ কি চিন্তা করতে পারো তুমি, ইনডিউস ডাইপোল বা ডাইপোল কিছু একটা চিন্তা করতে পারে। এগুলো হচ্ছে আসলে চার্জ পার্টিকেল হয়ে যায়। একটু দেখো, মানে তোমাকে বললাম আর কি, একটা টাইপ হচ্ছে এরকম, বিস্তারের মাধ্যমে বিস্তারিত বস্তু কণা সুস্থির থাকে, সেই করে কলের সিস্টেমকে অস্থিত করার মাধ্যমে ওরে যন্ত্রণা। এখানে মেইন কথা হচ্ছে কলের বিস্তারণ মাধ্যমে বিস্তারিত বস্তু কণাগুলোকে গুচ্ছ আকারে পৃথক করার প্রক্রিয়াকে কোয়াগুলেশন বলে। এখানে শুধু শুধু হচ্ছে জিনিসটা জটিল করছে। কোয়াগুলেশন হচ্ছে তাহলে কি বলতো, কোয়াগুলেশন মানে হচ্ছে কলের বিস্তারণ মাধ্যমে বিস্তারিত বস্তু কণাগুলোকে একত্রে গুচ্ছ আকারে পৃথক করার পদ্ধতিকে কি বলে? কোয়াগুলেশন বলে। যে রাসায়নিক পদার্থের প্রভাবে কলেট কণার, তাইলে এরা একত্রিত হচ্ছিল না কেন? নিঃসন্দেহে এদের ভিতরে একটা আকর্ষণ ছিল, এটা কি ছিল, কিছু একটা তো কাহিনী ছিল। বল বিনষ্ট হয় তাকে কি বলে? কোয়াগুলেন্ট, ক্যাটায়নিক কোয়াগুলেন্ট, যেটা ধনাত্মক চার্জ। ঠিক আছে, আবার হচ্ছে ঋণাত্মক চার্জ আছে, তো আকৃষ্ট হয়ে গুচ্ছাকারে পিণ্ডে পরিণত হয়। এবার দুধ থেকে দই তৈরি হয়। তাহলে দুধ থেকে দই তৈরি হয়, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্স মেডিকেলও আসছে, ভার্সিটিতেও আসছে, বুয়েটও আসছে টাইপ কোয়েশ্চেন। বুঝছো কোয়াগুলেশন প্রক্রিয়া হচ্ছে কি? ব্যাখ্যা হলো কলের কণাগুলো সূক্ষ্ম অবস্থার কারণে বিস্তারের মাধ্যমে। আমি জিনিসটা বলে দিচ্ছি, হার্ডি সূর্যের কথাটা আসবে তখন আরো ভালো বুঝবে, তো এই প্যারাটা আমি পড়ে নিই যেহেতু এটা থেকে কোয়েশ্চেন আসে। সূক্ষ্ম অবস্থার কারণে বিস্তারের মাধ্যমে আন্তঃকণা বল যেমন আয়ন ডাইপোল বল দ্বারা সুস্থির থাকে। ঠিক আছে, সূক্ষ্ম অবস্থার কারণে এগুলো কি হয়? আয়ন আর ডাইপোল। সল জাতীয় ধাতব বা অধাতব ঋণাত্মক চার্জযুক্ত কলের কণাগুলো পরস্পরকে বিকর্ষণ করে নির্দিষ্ট, এর মানে ওরা যদি সেম চার্জটি হয় তাহলে ওরা নিঃসন্দেহে সেম জিনিস, সেম চার্জ একত্র হতে পারছে না। ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট বলেছে অনেকদিন পর আপনার লাইভে দাদা। ওকে গুড। বিজ্ঞানী হার্ডি ও সুলজে বিভিন্ন শ্রেণীর কলেটকে বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য দ্বারা কোয়াগুলেশন করেন, হার্ডি সুলজের নিয়ম নামে পরিচিত। হার্ডি সুলজের নিয়মটা কি পড়ার আগে আমরা একটু এক্সপেরিমেন্টটা দেখে আসি এখানে কি করছে। ও বলছে হচ্ছে কলের পার্টিকেলগুলো চার্জিত, চার্জ পার্টিকেল। তাহলে তুমি যদি আমার কলেরটা ঋণাত্মক হয় তাহলে ওইটাকে একত্রিত করার জন্য ওর ঋণাত্মক চার্জটাকে বিনষ্ট করতে হবে। বিনষ্ট করবে কে? যার চার্জ যত বেশি তার পাওয়ার তত বেশি, সে তত বেশি বিনষ্ট করবে। বিষয় বুঝতে পারছো? যার পাওয়ার যত বেশি সে তত বেশি কি করবে বলতো? বিনষ্ট করবে। এগুলো কাদেরকে? এগুলো হচ্ছে অ্যানায়নিক যেগুলো আছে, এই যেমন তো সালফাইড কলাইড, এটা হচ্ছে কি মাইনাস কিন্তু। ঠিক আছে, এখানে সালফাইড হয়, এটা কি হয়েছে? মাইনাস, ঋণাত্মক কলাইড বা ঋণাত্মক সল, ঠিক আছে, ঋণাত্মক সল। তো এটা হয়ে যায় কিন্তু অ্যানায়নিক। সলের মধ্যে সল আর অ্যারোসলের পার্থক্য কি? অ্যারোসলে হচ্ছে গ্যাস, গ্যাসের ভিতর কঠিন বা তরল, আর এখানে হচ্ছে কি তোমার লিকুইডের মধ্যে, এখানে ডিসপার্সড মিডিয়ামটা হচ্ছে কি লিকুইড সলের ক্ষেত্রে। কোয়াগুলেশন ক্ষমতা হলো অ্যালুমিনিয়াম 3+, বেরিয়াম 2+, মানে চার্জ যত বেশি ওর পাওয়ার তত বেশি হবে। ঠিক আছে, একটু দেখো আমি এখানে তোমাদের দেখাই। এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য দিয়ে আমি কি করব, জিনিসটাকে পৃথক করব। তড়িৎ বিশ্লেষ্য দিলাম, এর ভিতর কাজ করছে Na+, Ba2+, অ্যালুমিনিয়াম 3+। Na+ 52টাই যে কাজ করছে, Ba2+ 0.69 সেম কাজ করছে। এর ক্ষেত্রে 0.093 আরো কমে কাজ হয়ে গেছে। কেন বলো তো? কারণ ওর চার্জ বেশি, কার্যকর মোল সংখ্যা। এই যে দেখো, বিষয় বুঝতে পারছো? এর মানে যার চার্জ যত বেশি, তাহলে তোমাকে এমসিকিউতে দিয়ে দিবে নিচের কোয়াগুলেন্টগুলোর ক্ষমতার ক্রম লিখো। বিষয় বুঝতে পারছো? ক্ষমতার ক্রম লিখো। তাহলে এখানে ঋণাত্মক চার্জের ফেরিক হাইড্রোক্সাইড, এটা হচ্ছে ঋণাত্মক চার্জ, এই ধনাত্মক চার্জ, Fe3+ থাকে, ধনাত্মক চার্জ। কোয়াগুলেশন অ্যানায়নের কোয়াগুলেশন ক্ষমতা, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল একটা লিখে দিছি। তাহলে এবার বলো তো Br- থেকে এটা বেশি, এটা থেকে এটা বেশি, এটা হচ্ছে তোমার পরীক্ষায় মনে রাখতে হবে, কারণ 2- তো বাকিগুলো তাহলে কম্পেয়ার কিভাবে করছে, এটা হচ্ছে টিটিএম করে ফেলতে হবে। Cn6, এরপর হচ্ছে কি তোমার 3-, 2- এর মধ্যে আগে ক্রোমেট, এরপর সালফেট, এরপর অক্সালেট, ক্রোমেট সালফেট অক্সালেট, CrSc। ঠিক আছে, ঠিক আছে, CrSc, সালফেট অক্সালেট, এরপর ব্রোমাইন। এটার ব্যাপারটা হচ্ছে আমি যদি বলতাম তাহলে হচ্ছে এরকম হতে পারতো, ফসফেট
গ্যাটার সালফেট, গ্যাটার হচ্ছে ক্লোরাইড। ঠিক আছে, এইটুকু হলে তুমি বুঝতে পারবে। যেমন এগুলো চার্জ ডেনসিটি বা বিভিন্ন ইস্যু আসে সারফেস, তাহলে তুমি হচ্ছে ডিরেক্টলি চার্জের সাথে কানেক্ট করতে পারতা, বাট এটা হচ্ছে টিটিএম করে ফেলতে হবে। টুগুলো কীভাবে যাবে এই জিনিসটা মেডিকেলে ডিরেক্ট তুলে দিবে, তাহলে তখন তোমার টিটিএম করা লাগবে। তো হারে শুলজে যেটা বলছে এটা হচ্ছে চার্জ যত বেশি হবে তত বেশি এরা কোয়াগুলেশন করতে পারবে। বলছে কলেট কণার বিপরীত চার্জযুক্ত ক্যাটায়ন বা অ্যানায়ন কোয়াগুলেন্ট রূপে কাজ করে। নিম্নোক্ত বৈশিষ্ট্য হচ্ছে কি, তাহলে কি বিপরীত চার্জযুক্ত কলেটটা যদি আমার পজিটিভ হয় তাহলে নেগেটিভ কোয়াগুলেন্ট দিতে হবে। মানে কোয়াগুলেন্টের কাজ কি জমাটবদ্ধ করে ফেলা। আবার তোমার যদি কি হয় নেগেটিভ হয় তখন আমার কি পজিটিভ কোয়াগুলেন্ট দিতে হবে। কোয়াগুলেশন ক্ষমতা আয়নের চার্জ সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ কোয়াগুলেন্টগুলো আয়নের চার্জ সংখ্যা যত বাড়ে তত কোয়াগুলেশন ক্ষমতাও বাড়ে। কোয়াগুলেশন ত্রিযোজী কি হবে, অধিক কার্যকর হবে। সাধারণ ব্যবহৃত কোয়াগুলেন্ট ক্যাটায়ন হিসেবে কে কে আছে, ধরো হাইড্রেটেড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা দেখতে পারো। অ্যানায়ন হিসেবে ফসফেট সালফেট, ঠিক আছে, ফসফেট সালফেট এগুলা। যত পাওয়ার বাড়বে তত মৌল সংখ্যা দেখো, এখানে হচ্ছে বিআর মাইনাসের মৌল সংখ্যা এত, এর পাওয়ার হচ্ছে কম। এটা কি, এটা এক্সপেরিমেন্টাল ডেটেড, এটা আর একটু বেশি লাগছে, এর মানে এটা আর একটু কি কম লাগছে, এটা আর একটু কম লাগছে, এটা আরও কম লাগছে, 3 মাইনাস গেছে মানে আরও কম লাগছে। তো এই জিনিসটা হচ্ছে দেখে রাখবে। তো এখানের মধ্যে কি দেখো তো, কলেট কি, এই কোয়েশ্চেনটা আসবে। তাহলে যে অসমসত্ব মিশ্রণে তোমার বিস্তরণ কণাগুলার আকার 2 থেকে 500 ন্যানোমিটার হয় তাদেরকে কলেট বলে। সাসপেনশন বলতে কি বোঝায়, যে অসমসত্ব মিশ্রণে তোমার এই কণাগুলার আকারের ব্যাস 500 ন্যানোমিটার, কলেট কণার চেয়ে বড় অর্থাৎ 500 ন্যানোমিটারের চেয়ে বেশি হয় তাকে সাসপেনশন বলে। ঠিক আছে, তাহলে এটা ডিপেন্ড করবে কলেট বা সাসপেনশনের ডেফিনেশনটা কিসের উপর আসবে। কোয়াগুলেশন বলতে কি বুঝো, কলেট কণার বিস্তরণ মাধ্যমে বিস্তরণ মাধ্যমে বিস্তারিত কণাগুলাকে একত্রে গুচ্ছ আকারে পৃথক করার পদ্ধতিকে বলা হয় কোয়াগুলেশন। ঠিক আছে, কোয়াগুলেশন। সাসপেনশন ও কোয়াগুলেশনের পার্থক্য কি, সাসপেনশন আর কোয়াগুলেশনের পার্থক্যের মধ্যে হচ্ছে তোমার অনেকগুলো একটা তুলনায় আছে, ওইখানের মধ্যে পার্থক্য পাই যাবে। মেইন পার্থক্য হচ্ছে আকারের মধ্যে, ঠিক আছে, আকারের মধ্যে। তো এগুলোর প্রয়োগ দেখাতে বলছে, এগুলো একটু ব্যাখ্যা করবা। কলেট কণাগুলো জমাট না বাঁধার কারণ ব্যাখ্যা সহ এই জমাট বাঁধার কৌশল ব্যাখ্যা করো। তাহলে জমাট বাঁধছে না কেন, এর কারণ হচ্ছে ওদের চার্জগুলো কি আছে, সেম আছে। তাহলে এগুলো জমাট বাঁধবে কিভাবে, যদি আমি এই চার্জকে বিনষ্ট করতে পারি। যদি কলেটটা আমার পজিটিভ হয় তাহলে আমি নেগেটিভ দিয়ে এটাকে বিনষ্ট করব, যদি নেগেটিভ হয় তখন এটা পজিটিভ দিয়ে আমি বিনষ্ট করব। মানে ওরা কেন জমাট বাঁধছে না এটা বলছে। আবার তাহলে জমাট বাঁধাবো কিভাবে ওইটাও জিজ্ঞেস করছে। তো এখানের মধ্যে এই জিনিসটা একটু পড়বা তোমরা, দুধের শতকরা সংযুক্তি। ঠিক আছে, এটা কিন্তু আমি আবার বলে দিচ্ছি জিনিসটা হচ্ছে কি, তোমার শর্ট সিলেবাসে নেই, ঠিক আছে, বাট আমার ফুল সিলেবাসের জন্য এই মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এবং বুয়েট ভার্সিটি এমসিকিউর জন্য পড়তে হবে। বোর্ড পরীক্ষায় আসার চান্স খুব একটা নেই, বোর্ড পরীক্ষায় আসবে না। পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসরিত প্রোল্যাক্টিন হরমোন রক্ত প্রবাহে মামারিক গ্ল্যান্ডে এসে দুগ্ধের নিঃসরণ ঘটে। যাই হোক, এইটা তো হচ্ছে তোমাদের ইনফরমেশনটা জানো, আমি জাস্ট এখানে একটু দিয়ে দিচ্ছি। দুধের পিএইচ মান এটা আসবে 6.6 থেকে 69, 6.9। ঠিক আছে, এরপর এটা আসে দুধের আপেক্ষিক গুরুত্ব ল্যাক্টোমিটারের সাহায্যে মাপা হয়, এগুলো ডিরেক্ট তুলে দিবে। গাভীর দুধের আপেক্ষিক গুরুত্ব এত, এটা দেখলে দেখতে পারেন, মানে পানির চেয়ে একটু ভারী, জাস্ট একটু আইডিয়ার জন্য। কারণ তুমি তো এটা তো আমরা খেতে খেতে অভ্যস্ত, তো এটা হচ্ছে কি হবে 0.029, মানে হচ্ছে পানির চেয়ে একটু ভারী, জিনিসটা পানির চেয়ে একটু ভারী, তাই না? অনেকে বলে না পানি মিশাই, পানি মিশালে তুমি ধরো কিভাবে, কাইন্ড অফ এটা এক্সপিরিয়েন্স, মানে তোমার বলে দেয় হচ্ছে কি এই জিনিসটা একটু কি হালকা হয়ে গেছে, তাই না? মানে ব্যাপারটা হচ্ছে কি পানি, মানে পানি মিশালে জিনিসটা আমরা বুঝি কেমন, আমাদের তো ল্যাক্টোমিটার দিয়ে টেস্ট করি না, মুখের টেস্ট বা জিনিসটা দেখে এটা যে আরো কি হয়ে গেছে, ডাইলিউট হয়ে গেছে। দুধকে সংরক্ষণ করার জন্য কি লাগে, 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও ব্যাকটেরিয়া মুক্ত পরিবেশ। তবে ডিপে রাখলে আরো বেশি দিন রাখতে পারবা। তো দুধের প্রধান উপাদান এই যদি না জানো তাহলে তোমার জীবনই বৃথা বাঙালি হিসেবে। ঠিক আছে, পানি হলো দুধের প্রধান উপাদান, দুধের পরিমাণ এত থেকে প্রাণীভেদে, এর মানে গরু, মানুষ, মহিষ, ছাগল এগুলো নিয়ে একটু পরে কম্পারিজন আসবে। ফ্যাট, ঠিক আছে, ফ্যাট, এখানে বিভিন্ন মিশ্রণ ট্রাইগ্লিসারাইড সমূহ থাকে, চর্বির পরিমাণে লাগবে না। প্রোটিন কতটুকু থাকে এটা লাগবে, মায়ের দুধে 0.9%, আর হচ্ছে বিভিন্ন প্রাণীতে কি আছে এটা লাগবে।
এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। দুধে 3 শ্রেণীর প্রোটিন থাকে, যেমন কেজিন, এটা আসে, কেজিন হচ্ছে বেশি থাকে, ল্যাক্টো অ্যালবুমিন, ল্যাক্টোগ্লোবিউলিন। ঠিক আছে, এই যে দেখো মোট প্রোটিনের মধ্যে এর মানে যতটুকু আছে এর মধ্যেই হচ্ছে 0.9 টু ধরো 4.4%, 82% হচ্ছে কেজিন, এটা আসছে। ঠিক আছে, কেজিন হলো দুধের প্রধান প্রোটিন উপাদান, এটা এই জিনিসটা জানা লাগবে। এগুলো লাগবে না, এগুলো লাগবে না। দুধের প্রধান প্রোটিন কেজিন 4 ধরনের হয়, কেউ দুষ্টুমি করলে এই কোয়েশ্চেন দিতে পারে, আদারওয়াইজ দিবে না। ঠিক আছে, এগুলো জাস্ট কয় ধরনের হয় এটা জাস্ট। দুগ্ধ চিনি এটা খুব ইম্পর্টেন্ট, এই কারণ হচ্ছে দুধ মিষ্টি হয় কেন, এটা হচ্ছে ল্যাকটোসের কারণে। ঠিক আছে, এই যে দেখো ল্যাকটোজ বা দুগ্ধ চিনি দুধের একমাত্র ডাইস্যাকারাইড কার্বোহাইড্রেট উপাদান। ল্যাকটোজ কাদ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যায়, এটা হচ্ছে গত ক্লাসে ছিল। ঠিক আছে, গত ক্লাসে ছিল গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ এরকম একটা ইয়ে ছিল। এই যে দেখো ল্যাকটোজ অণু সমসংখ্যক গ্লুকোজ ও গ্যালাক্টোজ অণু সমন্বয়ে গঠিত। ল্যাকটোজ দুধের অসমল রূপে কাজ করে, এটি মামারি কেন প্রক্রিয়ায় টেনে আনে। তো এগুলো আসলে কি বায়োলজি রিলেটেড, অনেকটা প্রাণীর দুধে এত, এবং এর মানে সুগারও থাকে, বিষয় বুঝতেই পারছো। খনিজ উপাদানের মধ্যে কি কি থাকে এটা লাগবে। খনিজ উপাদানের মধ্যে হচ্ছে তোমার কি ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস অধিক পরিমাণে থাকে, কম পরিমাণে লৌহও থাকে, মেটালের মধ্যে তোমার কি কপার থাকে, লোহা থাকে, কপার থাকে। আর আয়নের মধ্যে কি আছে তোমার কে প্লাস, ক্যালসিয়াম 2+। দুগ্ধপোষ্য শিশু রক্তশূন্যতা রোগের খুব কম পরিমাণে থাকে, এটা থাকে বাট খুব কম পরিমাণে থাকে বলছে। আশঙ্কা থাকে শুধু অন্য কোনো উৎস থেকে লোহা ও কপার উপাদান থাকার ব্যবস্থা করা উচিত, খুব ইম্পর্টেন্ট একটা লাইন বলছে, মানে এরা কম থাকে লোহা আর কপার, সেজন্য রক্তশূন্যতা এই হতে পারে, সেজন্য বলছে লোহা কপার এগুলোকে অন্যান্য থেকে নিয়ে আসা হয়। ভিটামিনের মধ্যে কি আছে বেশি থাকে, এগুলো মেডিকেলের জন্য লাগবে। ভিটামিন ডি ও ভিটামিন সি কমপ্লিটের কারণে ভিটামিন সি নষ্ট হয়, এই লাইনটা মেডিকেল একদম টকবক করে এসে যাবে। শ্বেত রক্তকণিকাও থাকে। ঠিক আছে, এই প্যারাটা তুমি দেখে মনে হবে এটা থেকে কোয়েশ্চেন আসে না, তুমি কিন্তু আশ্চর্য হয়ে যাবে এখান থেকে যে কোয়েশ্চেন আসে। বিভিন্ন প্রাণী দুধে শতকরা সংযুক্তি। ঠিক আছে, মানুষের সব জায়গায় দেখো পানি হচ্ছে মেইন, তো এখানে হচ্ছে মহিষের কি বেশি এটা দেখো, মহিষের চর্বি বেশি। ঠিক আছে, মহিষের চর্বিও বেশি, মহিষ মহিষ করি না আমরা, ক্যালোরিও বেশি, মহিষের ভিতর সবই বেশি। মানুষে কি বেশি বলো তো, মিষ্টি বেশি, এই যে দেখো মানুষে মিষ্টি বেশি, এর মানে ল্যাকটোজ বেশি। বেড়ার ভিতরে কি বেশি, প্রোটিন বেশি। এই যে দেখো প্রোটিনটা এমনি হাজারি স্যার খুব ভালো বিষয় বুঝতে পারছো, তাহলে এটা আসবে। মহিষে ক্যালোরিও বেশি, মহিষে হচ্ছে চর্বিও বেশি। মহিষের দই, আমি জানি না তোমরা খাইছো কিনা, চিটাগাঙের আমরা যারা আছি, ঠিক আছে, তারা দেখবা হচ্ছে মহিষের দই খাইছে, বাকিরা জানি না। বরিশালেও তো খাবার কথা, বা যেসব জায়গায় হচ্ছে মহিষ পাওয়া যায়, যেমন ধরো তোমার কি তোমার অনেকগুলো জায়গা আছে যে ওখানে হচ্ছে খাওয়ার কথা, যেমন হচ্ছে আবার অনেক জায়গায় মহিষ থাকলেও খায় না, মানে এটা একটা কালচার। চিটাগাং গুলো মনে হয় সন্দ্বীপ বা এই সাইড থেকে আসে। মহিষের দই কিন্তু বেশ ভালো একটা জিনিস ছিল, আমি যদি এখন টেস্ট মনে করতে পারছি না, খেয়েছি বেশ কয়েক বছর আগে, 2-3 বছর তো হবে। বাট বেশ ভালো, ছোটোবেলায় তো আমার পছন্দ ছিল। বাট এটা খুব বেশি পাওয়া যায় না, এই জন্য মনে হয় পছন্দ বেশি। তবে অনেক জিনিস আছে তো পাওয়া যায় না, খুব একটা পছন্দও না। এটা একটু রাখো, জেনে রাখোটা, এগুলো কিন্তু মেডিকেলের জন্য পড়বা। ঠিক আছে, ক্যালসিয়াম এটার পাশে লিখে রাখো মেডিকেল, এত। ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্লোরাইড, অ্যানায়ন আছে একটা, তো এটা আসার চান্স বেশি। ফসফরাস আছে, সোডিয়াম প্লাস আছে, ক্যালসিয়াম আছে। ঠিক আছে, খাদ্য গ্রহণের অনুমোদিত অনুপাত হলো আমার চর্বি থাকতে হবে 1 হলে, প্রোটিন থাকতে হবে এর চেয়ে একটু বেশি, শর্করা থাকতে হবে এর চেয়ে আর একটু বেশি। ঠিক আছে, দেখো খাদ্য গ্রহণের অনুমোদিত, তাহলে তুমি মনে রাখবে কেমনে, আমরা হচ্ছে ভাত খাই বেশি, দেখবা এটা হচ্ছে কি আছে বেশি, প্রায় 5 গুণ, 5.4। এটা হচ্ছে প্রোটিন খাই, মাছ খাবা বা মাংস খাবা গিয়ে আর একটু কম। এরপর এটা হচ্ছে কি বলতো, তোমার চর্বি, চর্বি তো হচ্ছে আরো কম, অনুমোদিত উপাদান। তবে ইন জেনারেল হচ্ছে আমাদের যে মানে বাঙালিদের যে খাওয়ার ওইটা ছিল এটা ভুল প্রমাণিত হচ্ছে, মানে এটা হচ্ছে ক্ষতি করছে, এটা দেখা যাচ্ছে। বাইরে যেটা ছিল এটা স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হচ্ছে, এর মানে তুমি ধরো তোমার ওই যে কি বলে এটাকে, ওই ধরো মাছ বা মাংস এটার সাথে খুব সামান্য পরিমাণে বার্ন বা রাইস খাওয়াটাই হচ্ছে বেটার। বিষয় বুঝছো? সাসপেনশন বেলায় কণাগুলো কি হবে, 500 এর বেশি হবে, এর মানে এটা হচ্ছে পসিবল, এটা পসিবল। এর মানে 550 থেকে 1000। দুধ থেকে মাখন পৃথকীকরণ, এগুলো হচ্ছে হাবিজাবি। দুধের মন্থন বা কোয়াগুলেশন করতে হবে, এই জিনিসগুলা।
এগুলো তো এখন ফেসবুকে অনেকগুলো এসেছে। দুধের ক্রিমকে মেশিন দিয়ে, এটা কি লিখছে মেশিন দিয়ে, মেশিন কেন, মেশিন দিয়ে সেন্ট্রিফিউগাল বা কেমিক্যাল সমস্ত চর্বিকণাকে ক্রিম রূপে দুধের জলীয় অংশ বা গোল থেকে পৃথক করা হয়। বিষয়বস্তু এগুলো তো দেখা এখন ফেসবুকে অনেকে দেখায় লাইভে, মানে কিভাবে করছে ওদের ব্যবসা করতে গিয়ে এগুলো দেখায়। তো এটা হচ্ছে কি দিচ্ছে, হাতে করছে, এটা হচ্ছে মেশিন দিয়ে করছে। এই যে দেখো হস্তচালিত ক্রিম মেশিন, গুঁড়োতে থাকে। আর এটা হচ্ছে বিদ্যুৎ চালিত ক্রিম মেশিন, দুধ থেকে ক্রিমটাকে পৃথক করে নেই। এগুলো লাগবে না, এগুলো লাগবে না। বাটার চার্ন, এটা হচ্ছে চাইলে একটু দেখতে পারো। যান্ত্রিক বোধে আলো বাটার চর্বি, এটা হচ্ছে ক্রিমকে উপযুক্ত তাপমাত্রা, মানে এজিং করা ক্রিম থেকে এটা কি করবে পদ্ধতিতে বাটার চর্বি ক্যালাসগুলোকে, এগুলো এমনি দেখে, এগুলো লাগবে না, লাগবে না। তাহলে তরল দুধ সংরক্ষণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? এটা তো পাস্তুরিত তরল দুধ, এটা তো অনেকবার পড়ছো, পাস্তুরাইজেশন। তো এই জিনিসটা পড়বা, এগুলো এরকম লাগবে না। ঠিক আছে, এমসিকিউ গুলো বই থেকে পড়বা। আমি এবার তোমাদের একটা জিনিস একটু দেখাই দিচ্ছি। পাস্তুরায়ন কি, এইখানে একটু আসো, পাস্তুরায়ন কি এই জায়গাটা একটু আসো, 595 নাম্বার পেজে। দুধের পিএইচ মান, এটা নিয়ে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন আসছে। পিএইচ মান 6.5 এর কম হলে এর মধ্যে কি করতে হবে, ক্ষারীয় কিছু একটা যোগ দিয়ে দিতে হবে, যেমন সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম কার্বনেট যোগ করে একে কি করা হয় বলো তো, পিএইচ মানকে 6.6 থেকে 6.9 এর মধ্যে রাখা হয়। সোডিয়াম তো অলরেডি আছে, সেই জন্য এটা কোয়ালিটিকে নষ্ট করবে না। ঠিক আছে, দুধের পাস্তুরাইজেশন ও দুধের স্টেরিলাইজেশন, দুধের বাণিজ্যিকরণে অনুসৃত পদ্ধতি, এটা যেহেতু বহুল ব্যবহৃত হচ্ছে, এটা নিয়ে আসতে পারে। বাণিজ্যিকরণের বেলায় দুধকে 24 ঘন্টার অধিক সময় ধরে ব্যাকটেরিয়া দ্বারা গাজন বন্ধ করে দুধকে সাউরিং থেকে রক্ষা করতে, এর মানে টক হয়ে যাওয়া থেকে রক্ষা করতে হয়, এবার ফার্মেন্টেশন হতে না দেয়। একটু দেখো তাহলে এখানে কি হয় তোমার, ওই যে দুধের গুণাগুণ অপরিবর্তিত রেখে স্বল্প সময়ের জন্য উত্তপ্ত করে মধ্যস্থ কেবল ফসফেটের, আর বেশি পড়ালে এটা বুঝবা না। ইত্যাদি দুধ নিষ্ক্রিয় করা বস্তুকে পাস্তুরাইজেশন বলে। ঠিক আছে, তো এখানে দুইটা আছে দেখো। এটা হচ্ছে এত থেকে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অনধিক 30 মিনিট উত্তপ্ত করে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে শীতল করা হয়। পাস্তুরাইজেশনের দুইটা পদ্ধতি। আর এটা হচ্ছে এইচটিএসটি, দুধকে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 সেকেন্ড উত্তপ্ত করে দ্রুত 10 ডিগ্রি সেন্টিগ্রেডে শীতল করা হয়। ঠিক আছে, এই পদ্ধতিতেও করা যাচ্ছে। এখন পিএইচ মান নিয়ন্ত্রণ, এরপর হচ্ছে ইদার এইটা অথবা এইটাতে যাব। ঠিক আছে, এত তাপমাত্রায় 30 মিনিট অথবা হচ্ছে 74 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 সেকেন্ড করে দ্রুত শীতলীকরণ করতে হবে, প্যাকেট করে ফ্রিজে সংরক্ষণ। স্টেরিলাইজেশন হচ্ছে দুধকে ছাঁকন ও বোতলে, এই পেজটা শুধু পড়বা। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 25 মিনিট ওয়াটার বাথ, ওয়াটার বাথ মানে গরম পানিতে মধ্যে ওইটাকে দিয়া, গরম পানি আছে তো ওইটার ভিতর ধরো পাতিলটাকে দিয়ে দিলা, দুধকে ছাঁকানো বোতলে আবদ্ধ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 25 মিনিট ওয়াটার বাথ বা অধিক চাপযুক্ত স্টিম দ্বারা উত্তপ্ত করা হয়। এবার আমি তোমাদের একটা জিনিস দেখাই, এই পেজটা একটু পড়বা বুয়েটের জন্য, 596 নাম্বার পেজ। এখানে একটু এটা আমি একটু বলে দিচ্ছি, এই জিনিসটা পড়বা। ফিনাইল ইথাইল অ্যালকোহল, এটা হচ্ছে বেনজিন বলা হয়। এরপর এখানে ইথাইল মূলক আছে, এরপর অ্যালকোহল আছে, ফিনাইল ইথাইল অ্যালকোহল এটা দিতে পারে। মেন্থলটা আসার চান্স বেশি, মেন্থলটা দিয়ে দিতে পারে। বুয়েটে এইসব অদ্ভুত অদ্ভুত সংকেত দেয়, মেন্থলটা কিন্তু দিয়ে দেয়। এখানে কিন্তু বেঞ্জিন রিং নেই, জিনিসটা দেখো এখানে কিন্তু কোনো বেঞ্জিন রিং নেই। আলফা টার্পিনল পাইন তেলের মূল উপাদান, এটা হচ্ছে তোমাকে দিতে পারে, মানে বুয়েট এই দুইটা সংকেত দিতে পারে। ঠিক আছে, এই দুইটা দিতে পারে। টয়লেট্রিজ পারফিউমারি নিয়ে হয়তো কোনো একদিন বলবে, এগুলা হচ্ছে তোমার কোনো একদিন বলবো। আমি তোমাদের আরেকটা জিনিস একটু দেখাই, এটা হচ্ছে তোমাদের আমি এই শীটটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মেডিকেলে কি কি কোয়েশ্চেন আসছে। এটা দেখো তো, ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত, 3.14। আর ভিনেগারের ক্ষেত্রে কি হয়, ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে 4.74। ইন জেনারেল 3.1 থেকে 4.74 রেঞ্জে হয়। ঠিক আছে, 3.14। সল্টিং প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণের সময় নিচে কোনটি ঘটে? সল্টিং মানে হচ্ছে খাবার লবণ দিয়ে খাদ্য সংরক্ষণ। তো সল্টিং প্রক্রিয়া যখন হয়, খাবার লবণ ওর ভিতর থেকে কি করে বলতো, পানিটাকে বের করে নিয়ে আসে।
অসমোসিস, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার সুগার দিয়ে যখন হবে তখন ব্যাকটেরিয়া কোষের মধ্য থেকে অসমোসিস হয়, ব্যাকটেরিয়ার মধ্য থেকে নিয়ে আসে। এরপর কোনটি হচ্ছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? খাদ্য সংরক্ষক হচ্ছে কি আছে বলো তো? বিভিন্ন রকম আছে, প্রাকৃতিকও আছে, কৃত্রিমও আছে। প্রাকৃতিকের মধ্যে কি কি আছে? সাধারণ লবণ আছে, মানে টেবল সল্ট যেটা বা খাবার লবণ যেটা আছে। এরপর এই সুগার আসে, সুগারের মধ্যে 65 থেকে 70%, আর এটা হচ্ছে 7% থেকে 15%। নাইট্রেট বা নাইট্রেট এগুলো হচ্ছে তোমার আর্টিফিশিয়াল, এগুলো মাংস সংরক্ষণে বা কার্সিনোজেনিক। ফরমালিন, ফরমালিন তো অনুমোদিতই না। সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে। তো সবগুলারই আসলে একটা অনুমোদিত মাত্রা আছে। অ্যাক্সেস দিলে হচ্ছে এটার হচ্ছে তোমার সোর্সটা দেয়া আছে, যেমন কবির স্যার থেকে একটা কোয়েশ্চেন আসছে, এটা হচ্ছে এখানে আমি দেয়া আছে এই শিটে, এটা হচ্ছে তুমি পেয়ে যাবা। এই যে দেখো রেফারেন্স হচ্ছে এটা কি, কবির স্যার। 50 গ্রাম ডিমের খাদ্য শক্তিমান, যেমন এটা হচ্ছে হাজারি স্যারের বইয়ে, খুব সম্ভব নেই। ডিমের খাদ্য শক্তিমান কতটুকু? তো 100 গ্রাম ডিমের খাদ্য শক্তিমান দেয়া আছে 615 কিলো জুল। তাহলে 50 গ্রামে কি হবে? 307 কিলো জুল। বিষয়বস্তু 100 গ্রাম ডিম মানে তো অনেক ডিম মনে হয়। এটা একটু পড়ে নিবা। এখানে যেমন দেখো তো টপিক 3 অনুমোদিত রাসায়নিক ফুড প্রিজারভেটিভ এবার দেয়া আছে। সাইট্রিক অ্যাসিডের পিএইচ মান কত? 3.14। এটা কিন্তু দুইবার আসছে, দেখো ডেন্টাল 20 আসছে, মেডিকেল 20 আর 14তে আসছে। নিচের কোনটি একটি অ্যান্টিমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষণ? বিএইচএ, বিএইচটি খাদ্য সংরক্ষণ নয়। বেনজেট এগুলো হচ্ছে কি দেখো তো, অ্যান্টিমাইক্রোবিয়াল। প্রোপানয়েড, সাইট্রেট, সাইট্রিক অ্যাসিড এগুলো হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল, আর এগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। বিএইচটি, বিএইচটি বা বিএইচএ এগুলো কি? বিএইচটি, বিএইচএ, টিবিএইচকিউ এগুলো হচ্ছে কি বলতো? অ্যান্টিঅক্সিডেন্ট। আচ্ছা নয়েস আসছে, আমি একটু মিউট করি। নিরাপদ খাদ্য সংরক্ষক কোনটি? তো নিরাপদ খাদ্য সংরক্ষক যেমন নাইট্রেট এখন ব্যবহার, কার্বাইড এগুলোর ব্যবহার নিষিদ্ধ। সোডিয়াম বেনজয়েট, বেনজয়েট হচ্ছে খুব বেশি ইউজ হয় এরকম একটা, ঠিক আছে। তাহলে সোডিয়াম বেনজয়েট এটা হচ্ছে ডেন্টালে আসছে, দেখো মেডিকেলের রিপিট কোয়েশ্চেন আসছে এই চ্যাপ্টার থেকে। বিষয় বুঝতে পারছো? সোডিয়াম বেনজয়েট, আলু চিপস এগুলো সব কিছুতেই সংগ্রহ সোডিয়াম বেনজয়েট, বেনজয়িক অ্যাসিড, পটাশিয়াম সলভেট, সর্বিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এগুলো। বেকিং সোডার রাসায়নিক সংকেত, এটা মোটামুটি সবাই পারো, সোডিয়াম বাইকার্বনেট। ভিটামিন সমূহের টপিক 4 এভাবে আলাদা করে দেয়া আছে, এই যে দেখো। আচ্ছা কোয়াগুলেশনে আজকে আসি, এটা ভিটামিন, এটা পড়ে নিবা, ঠিক আছে। এগুলো সব আমি এই শীটটা দিয়ে দিচ্ছি, এটা পড়ে নিবা। সবচেয়ে কার্যকর কোয়াগুলেন্ট কোনটা? যা চার্জ বেশি ও হচ্ছে কার্যকর। তো এখানের মধ্যে তোমার ধরো এটা হচ্ছে কি আছে, কে প্লাস, এখানের ভিতর আছে হচ্ছে প্লাস, ঠিক আছে। এটা 2+, এটা Na+, যদি তুমি ক্যাটায়ন চিন্তা করো। তো কোয়েশ্চেনটা আসলে যে দুইভাবে আসতে পারতো, এটার ধরন থেকে বোঝা যাচ্ছে আর কি। ফেরাস সালফেট তো, এটা আসলে দুইভাবেই কোয়েশ্চেনটা হতে পারতো। OH মাইনাস সালফেট, 2 মাইনাস নাইট্রেট। আচ্ছা দুইটার ক্ষেত্রে অ্যান্সার সেমই আসতেছে, ফেরাস সালফেট, ঠিক আছে। চার্জ যত এই ফেরাস সালফেট বলছি, ফেরিক সালফেট মানে আয়রন 3 সালফেট। তো এরপর দেখো তো, মিল্ক অফ লাইম নামে পরিচিত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, মিল্ক অফ লাইম নামে পরিচিত দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়াটাকে কি বলা হয়? কোয়াগুলেশন। দুধ থেকে দই তৈরির প্রক্রিয়া, ছানা দই তৈরি করা, এগুলো হচ্ছে কোয়াগুলেশনের মানে জমাট বাঁধা, ঠিক আছে, জমাট বাঁধা। বিভিন্ন শ্রেণীর কলেট যেটা আজকে পড়ছি, দুধ হচ্ছে এক প্রকার কি বলতো? দুধ হচ্ছে এক প্রকার কি? ইমালশন। ইমালশন মানে হচ্ছে তোমার দুধ, শ্যাম্পু, ক্রিম। ইমালশন মানে হচ্ছে তরল তরল। আমি যদি কোনো ভুল না করি, ইমালশন জিনিসটা হচ্ছে, একটু দেখি তো আমরা। দুধ তো কলেট, অবশ্যই কলেটের মধ্যে ও একটা ক্লাসে যেটা পড়ছে। যদি আমরা ইমালশন একটু ভালো লেভেল ডিফারেন্স আছে তোমাদের এখানে, এটা খুব একটা তফাৎ করে সেম ভাবেই রেখে দিস। ইমালশন হচ্ছে তরল তরল, ঠিক আছে। দুধ পড়ছে তরল তরলে, বা
তরল কঠিনও হইতে পারে, ওইটা হচ্ছে বাটার। ঠিক আছে, একটা হচ্ছে বিস্তারিত বস্তু কণা হচ্ছে তরল, আর মাধ্যম হচ্ছে তরল, অথবা মাধ্যম কঠিনও হইতে পারে, যেমন বাটারের কথা বলছে। ঠিক আছে, তো এটা পেজ নাম্বারগুলো নোট করে রাখবে, তাহলে দেখবে আরো সুবিধা হচ্ছে। এটা পেজ নাম্বার কত, 587। ঠিক আছে, ওই পেজে যে কোয়েশ্চেন আছে ওইটাও লিখে রাখলে হবে। দুধ হচ্ছে কি একটা ইমালশন। ঠিক আছে, দুধ তো সাসপেনশন জন্মও না। কলেট, ঠিক আছে, দুধ একটা কলেট, ঠিক আছে। ঠিক আছে, দুধ একটা কলেট, এখানের মধ্যে কোনো কোয়েশ্চেন নেই। কলেটের ভিতরে ওর ক্লাসিফিকেশন কোনটা, তোমার ইমালশন। মানুষের ল্যাকটোজ সবচেয়ে বেশি, যে দেখো ডেন্টাল আমি দেখাইছি না, ওই চারটা থেকে কোয়েশ্চেন আসছে, ওই চারটা থেকে আসলে কোয়েশ্চেন আসছে। দুধে কোন ডাইস্যাকারাইডটি থাকে, ল্যাকটোজ। ল্যাকটোজ থেকে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ পাওয়া যায়, এটা নিয়ে কোয়েশ্চেন আসছে বুয়েট প্রিলিতে, 7.1% লিখছে। তো এখানের মধ্যে বাকি কোয়েশ্চেনগুলো আছে, এগুলো একটু ডিরেক্টলি পড়ে নিবা। যেমন মাংস সংরক্ষণে কতটুক হচ্ছে তোমার কি ব্যবহৃত হয়, কোটাজাতকরণ থেকে একটা কোয়েশ্চেন আসছে, তো গিয়ে ওখানে আরো 2-4টা কোয়েশ্চেন যেগুলো পাবে এগুলো পড়ে নিবা। বিষয় বুঝতে পারছো? এই শীটটা পড়লে মোটামুটি একটা ভালো, বইয়ের গুলো তো দেখবা, এই শীটটা পড়লে মোটামুটি আর একটু ভালো আইডিয়া হবে। মেলা বলেছে আমাদের এটা ভাইয়া পরিমাণগতের কি জানি বলেছো, মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস দিতে। পরিমাণগত আপাতত বুয়েট স্ট্যান্ডার্ডই পড়ো, মানে একাডেমিক স্ট্যান্ডার্ডই পড়ো। বুয়েট স্ট্যান্ডার্ড বলছিও ভুল, এটা পুরোপুরি একাডেমিক স্ট্যান্ডার্ড। এখানে হচ্ছে তুমি এই জিনিসটা একটু দেখবা, খাদ্য দ্রব্য পচনে অন্যতম সহায়ক, এটা হচ্ছে হাজিরি স্যারের বইয়ের এমসিকিউ গুলো, এগুলো পড়বে, এগুলো বোর্ডটা তাহলে ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। পচনে অন্যতম সহায়ক কোনটি, সহায়ক, সহায়ক হচ্ছে কে, অক্সিজেন। ঠিক আছে, কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, এগুলো নিয়ে কোয়েশ্চেন আসছে, সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, নিরাপদ কৃত্রিম খাদ্য সংরক্ষক নিয়ে দেখছো, এটা নিয়ে কোয়েশ্চেন আসছে, সোডিয়াম বেনজেট। ঠিক আছে, একদম বইয়ের কোয়েশ্চেন কিন্তু মেডিকেলে আসছে। কৃত্রিম খাদ্য প্রিজারভেটিভ কোনটি, সোডিয়াম ক্লোরাইড প্রাকৃতিক, এটা প্রাকৃতিক, এটা অনুমোদিতই না, কৃত্রিমের ভিতরে পড়ে না, তাহলে বেনজোইক অ্যাসিড হচ্ছে কৃত্রিম। ঠিক আছে, বলছে কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ নয়, এটা নিয়ে কিন্তু কোয়েশ্চেন আসছে। তো এটা হচ্ছে বাইসালফাইড, বাইসালফাইড নাইট্রেট, এগুলো তো হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ। ফরমালিন অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ না। ঠিক আছে, তো প্রিজারভেটিভের সাইট্রিক অ্যাসিডের পিএইচ মান, এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসছে। খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা, ইডিটিএ না, ইডিটিএ হচ্ছে কিলেটিং, ইডিটিএ হচ্ছে কিলেটিং, এটা হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল, প্রাকৃতিক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল। এটা হচ্ছে কৃত্রিম এবং কি অ্যান্টিঅক্সিডেন্ট, বিএইচটি। এটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল, মানে ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড এগুলোকে মারে, অ্যাসিডিক এনভায়রনমেন্টকে, এটা অসমোসিস ঘটায়। ইডিটি হচ্ছে ধাতুগুলোকে আটকায়, কিলেটিং। বিএইচটি হচ্ছে অক্সিজেন, লিপিডের যে ভাঙনটা আছে, ওই যে মুক্তমূলক সৃষ্টির যে প্রক্রিয়াটা, হলো এইভাবে করে বলছিলাম, তাহলে বিএইচটি। কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি কিন্তু আছে, তোমাদের আমি বলছিলাম সেপসি, স্যাপ সি, সেলেনিয়াম, বিটা ক্যারোটিন, ভিটামিন ই, ভিটামিন সি, এগুলো হচ্ছে প্রাকৃতিক। ঠিক আছে, এটা হচ্ছে প্রাকৃতিক। বলছে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট, এরা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল, এরা অ্যান্টিঅক্সিডেন্ট না, তাহলে গ্যালাইটে যেতে হবে। ঠিক আছে, বিএইচ এর পূর্ণরূপ কি, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসোল, এটা সংকেত বুয়েটের জন্য পড়বা। ঠিক আছে, এটা সংকেত পড়বা বুয়েটের জন্য। হাইড্রোক্সি আছে, তাহলে হাইড্রোক্সি দিলাম, অ্যানিসোল বললে OCH3 দিবা, আর টলুইন যখন বলবে ডিরেক্ট CH3 দিবা, তাহলে এখানে বিউটাইলেটেড, বিউটাইল মূলক। ঠিক আছে, এটা কিন্তু কার্বন আছে কয়টা, 4টা, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসোল। আর যদি বলতো টলুইন, তখন কিন্তু এখানে আরেকটা CH3 দিয়ে এখানে CH3, এই CCH3 দুইটা আসতো। ঠিক আছে, তৈল ও চর্বিযুক্ত খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় কারা, এটা হচ্ছে এই তোমার অ্যান্টিঅক্সিডেন্ট। ঠিক আছে, অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহৃত হবে, এর মানে বিএইচ বা বিএইচটি, বিটা হাইড্রোক্সি অ্যানিসোল। সবজি সংরক্ষণে নিচের জন্য নিচের কোনটিকে, কোনটিতে সবজিকে ডুবিয়ে রাখা হয়, তৈলের মধ্যে রাখবে না, ফরমালিনের মধ্যে রাখবে না, চিনির ভিতর সবজি তো রাখে না, তাহলে কি লবণের মধ্যে রাখা হয়। বিষয় বুঝতে পারছো? আম কোটাজাতকরণে কোনটি ব্যবহৃত হয়, সাইট্রিক অ্যাসিড, এগুলো হচ্ছে পড়বা। দুধ হচ্ছে কি, দেখছো এটা কিন্তু বইয়ের কোয়েশ্চেন, মেডিকেলে যেটা আসছে বইয়ের কোয়েশ্চেন, বই ছাড়া আসে। কোন প্রাণীর দুধে শক্তি বেশি থাকে, মহিষ, মহিষ, মহিষ দেখলেই তো একটা শক্তি। দুধের প্রধান প্রোটিন কোনটি বলতো, কেসিন। ঠিক আছে, কেসিন। মানবদেহে প্রোটিনের চাহিদা নিঃসন্দেহে পানি মিটাবে না, ভাত মিটাবে না, বাট হচ্ছে শর্করা, শাকসবজি, এগুলা হচ্ছে তোমার শর্করাও আছে, এগুলোতে শাকসবজিতে কি যে আছে, ফাইবার, ফাইবার যে বলে,
মনে হয় অনেক কিছু কি আছে ভালো বলতে পারছি না, তবে মাছ বোঝা যাচ্ছে প্রোটিন। এখানে বলছে দেখো কোন এনজাইমের সেটটি অধিক পরিমাণে থাকে, ক্যালসিয়াম থাকে, এটা থাকে আর ক্লোরাইড থাকে, এটা একটু দেখে নিও। ঠিক আছে, এটা আমি একটু দাগাচ্ছি না, এটা একটু দেখে নিও। তো এখানে পার্সেন্টেজ, কারণ সোডিয়াম পটাশিয়াম এটাও তো আছে, আমি দাগাচ্ছি না, এটা একটু দেখে নিও। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আসার মতো, বিষয় বুঝতে পারছো মনে হয়। ঠিক আছে, এটা আসার মতো। পিএইচ নিয়ন্ত্রণে কোনটি মিশানো হয়, সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম কার্বনেট। দুধে কোন ডাইস্যাকারাইড থাকে, ল্যাকটোজ। চিনির পরিমাণ বেশি থাকে মানুষে, চর্বির পরিমাণ বেশি থাকে মহিষে। ঠিক আছে, মহিষে। সাসপেনশনের উদাহরণ কোনটি, আজকে সুন্দর একটা কোয়েশ্চেন, সাসপেনশনের উদাহরণ কোনটি। সাসপেনশনের উদাহরণ হচ্ছে কে বলতো, কর্দমাক্ত মাটি। মাটি কেন হবে, মাটিকে যদি পানিতে মিশাই তখন হবে কর্দমাক্ত মাটি। ঠিক আছে, ওই মাটিতে পানিতে মিশালে তখন ওইটা সাসপেনশন। দ্রবণ হচ্ছে এটা ডিরেক্ট দ্রবণ, প্রকৃত দ্রবণ। এটা হচ্ছে ওই তোমার 2 ন্যানোমিটারের কম, 0.1 থেকে যে 2 ন্যানোমিটার আছে ওইটা। দুধ হচ্ছে কলাইট, তাহলে রক্ত হচ্ছে সাসপেনশন। এটা কিন্তু মাটি যদি পানিতে মিশাতাম এটাও কিন্তু সাসপেনশনই হতো। কাদা মাটিটাকে যদি তুমি পানিতে মিশাও তাও কিন্তু সাসপেনশন হবে, কিন্তু এটা বলছো কর্দমাক্ত মাটি। মাটি কেন সাসপেনশন, বা এটা তো কোনো সলিউশনই না। পানিতে ময়দার মিশ্রণকে কি বলে, পানিতে ময়দা মিশালে কি হয়, আমার তো এটাই মাথায় আসতেছে না। আমি এই জিনিসটা, পানিকে যদি ময়দা মিশাও এটা কি হবে, এটা কেমনে থাকে, আমি তো জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারছি না। পানিকে যখন কোয়াগুলেশন হচ্ছে একত্রীকরণ, এটা তো একত্রীকরণ হয় না পানিতে যখন ময়দা মিশে। যারা রুটি বানায় নিঃসন্দেহে দেখছো। তো এটা আসলে এটা বললে হবে না, এটা ডিরেক্ট এমসিকিউ। এখানে তোমার ডিরেক্ট ওইটা ধরলে ইদার এটা কলেট হবে অথবা হবে কি সাসপেনশন। তাহলে তোমার বুঝতে হবে ময়দার পার্টিকেল যেগুলো আছে এগুলোর আকার আমার তো মনে হচ্ছে দেখে এগুলো বড়, সাসপেনশনে পড়বে। ঠিক আছে, লবণের মতো না। এটা নিঃসন্দেহে কি পড়বে বলো তো, ময়দার এটাকে কি বলে, সাসপেনশন বলে। এটা একটু দেখিও এই কোয়েশ্চেনটা, পানিতে ময়দার মিশ্রণ, কারণ এগুলো ডিরেক্ট তুলে দিবে। এরপর দেখো পেপটাইজেশন পদ্ধতিতে তৈরি করা যায়, আমি তোমাদের বলছিলাম এই কোয়েশ্চেনটা আসে হাজারি স্যারের বইয়ের এমসিকিউতে আছে। পেপটাইজেশন পদ্ধতিতে তৈরি করা যায় কোনটি। পেপটাইজেশন হচ্ছে তোমার ধরো জমাটবদ্ধ পড়ে আছে, ওইটা থেকে কলেক্ট করাকে বলা হয় পেপটাইজেশন। ঠিক আছে, পেপটাইজেশন মানে কি, তোমার এটা পড়ে আছে ওইটা থেকে তুমি কি করবা, কলেট করবা। তাহলে পেপটাইড পদ্ধতিতে তৈরি করা যায় কি, কলেট। পেপটাইজেশন পদ্ধতি হচ্ছে, কোয়াগুলেশন হচ্ছে কলেট আছে ওইটা থেকে তুমি কোয়াগুলেন্ট দিয়ে তুমি কি করছো, একত্রীকরণ করছো। পেপটাইজেশন মানে কলেট আছে এই তোমার একত্রিত আছে, ওইটাকে অদক্ষেপ আছে বা সেটেল হয়ে গেছে, ওই জিনিসটাকে তুমি কি করছো, কলেটে নিয়ে যাচ্ছ। পেপটাইজিং যেমন Fe3+ বা সালফাইড, এগুলো হচ্ছে পেপটাইজিং এজেন্ট। এই সিলভার প্লাস এগুলো পেপটাইজিং এজেন্ট। এটা কি লিখছে, কোন পদ্ধতি ব্যবহৃত হয়, পাস্তুরাইজেশন। পাস্তুরাইজেশনের দুইটা পদ্ধতি, 160 থেকে 65, 30 মিনিট হিট করবা, এরপর কুল করতে হবে আবার। তাহলে কার্যকর কোয়াগুল্যান্ট কোনটি, দই বানানোর প্রসেসটা কিন্তু মধ্যে কিন্তু এটা করা হয়, এই তোমার এরকম কাজ করা হয়। ওইখানেও দেখবে একটু গরম করে, তবে এক্স্যাক্টলি পাস্তুরাইজেশন না আর কি, তবে আগে ব্যাকটেরিয়াগুলো নষ্ট করে এরপর নতুনভাবে আমরা দিই। কার্যকর কোয়াগুল্যান্ট হচ্ছে K+ আছে, Na+ আছে, ম্যাগনেসিয়াম 2+ আছে, Fe আছে, তাহলে Fe। এটাও প্রিভিয়াস কোয়েশ্চেন আসছে। এই যে দেখো, অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত বেরিয়াম সালফেট মিশ্রণ নিচের কোন শ্রেণীভুক্ত। সাসপেনশনের ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্টাসিড কিসের, সাসপেনশন, ওটাকে ঝাঁকাই খাবা। ঠিক আছে, এর মানে সাসপেনশন কি হয়ে যায়, সেটেল ডাউন হয়ে যায়। অনেকদিন রাখলে বা একটা বেশি সময় রেখে দিলে ওটা কি হয়ে যায়, সাসপেনশনের পার্টিকেলগুলো বড়, তাহলে এগুলো গ্র্যাভিটির জন্য এগুলো কি হয়ে যাবে বলো তো, নিচে জমাট বেঁধে যাবে। ঠিক আছে, দুধ থেকে ছানা পাওয়ার প্রক্রিয়াটা হলো কোয়াগুলেশন। দুধ থেকে ছানা বা দই, এটা হচ্ছে তো প্রিভিয়াস ইয়ার্স আসে। মাখনকে পানিমুক্ত করা হয় কেমনে, এটা একটু দেখিও। ট্যালকম পাউডারের প্রধান উপাদান হচ্ছে ট্যালক। থ্রি ম্যাগনেসিয়াম অক্সাইড 4, এটা হচ্ছে ট্যালকম পাউডারের প্রধান মূল উপাদান। ঠিক আছে, 3 ম্যাগনেসিয়াম অক্সাইড 4 সিলিকা প্লাস পানি। ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখবা। বেবি পাউডার যে আছে এটাকে অ্যান্টিসেপটিক হিসেবে কোনটি ব্যবহৃত হয়, ছোটবেলায় আমি জানি না তোমাদেরকে দিছে কিনা, তোমরা এই জিনিস দেখছো কিনা। কিছু হলে দেখতে হচ্ছে বরিক পাউডার কতগুলো নিয়ে আসতো, বিশেষ করে চিকেন পক্স যাদের হতো ওদেরকেও দেখতাম হচ্ছে এটা মানুষ মানে নিজে এসে মেরে দিচ্ছে, এগুলো মনে হয় আশেপাশের কোথা থেকে দেখে আসছে আর কি। বরিক পাউডার এনে দিয়ে রাখতো, মানে বিষয় বুঝতে পারছো, এর মানে হচ্ছে বরিক, বরিক অ্যাসিড। তো এখান থেকে বরিক পাউডার নামে বরিক অ্যাসিডটা, এগুলো মনে রাখবা। লিপস্টিকের মূল উপাদান, লিপস্টিক মূলত হচ্ছে তোমার ওয়াক্সের উপর কাজ করা হয়। এটা দেখতেই দেখবা মোমের মতো। তো লিপস্টিকে মোম থাকে, এরপর তোমার কালার আনার জন্য বিভিন্ন পিগমেন্ট থাকে, এরপর হচ্ছে তোমার
এই এডিটিভ থাকে জিনিসটা এক হয়ে থাকার জন্য, এবং ময়শ্চারাইজার থাকে। তুমি লিপসে দিলা, কালার হয়েছে বাট তোমার স্মুথ হচ্ছে না, মানে জিনিসটা ময়শ্চারাইজ করে রাখছে না, তখন আবার না, এমনি ময়শ্চারাইজার থাকে। প্রধান উপাদান হচ্ছে কি বলতো, মোম। নিচের কোনটি ময়শ্চারাইজার রূপে আফটারশেভ লোশনে ব্যবহৃত হয়? আফটারশেভ লোশনে ময়শ্চারাইজার রূপে ময়শ্চারাইজার তো ময়শ্চারাইজার হলে গ্লিসারল হওয়ার চান্সেস বেশি। ঠিক আছে, টয়লেট ক্লিনারে কি করা হয়? কস্টিক সোডা। তো এগুলো একটু পড়বা, ঠিক আছে, এগুলো একটু পড়ে নিতে হবে। আশা করি বুঝতে পারছো, এগুলো একটু পড়ে নিতে হবে। তো এইটুক। এক ঘন্টা 17 মিনিট, হ্যাঁ।